ফিডব্যাক ফর্মটার মাধ্যমেই আমরা মূলত সার্টিফিকেটগুলো ডিস্ট্রিবিউশন করব। সো আপনারা অনুগ্রহ করে সকলেই মনে করে ফিডব্যাক ফর্মটা পূরণ করবেন। এবং আমি বেশি কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের স্পিকার মোহাম্মদ মশিউর রশিদ ভাইয়ের কাছে। ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের আজকের এই সেমিনারের সেকেন্ড সেশনে। এবং আমাদের গতকালকে যে টপিকে আমরা ডিসকাস করেছি সেটা ছিল অটোডেস্ক টিঙ্কার ক্যাট, এবং এটি ছিল একটি ওয়েব বেসড একটা ক্যাট প্ল্যাটফর্ম। এবং আজকে আমরা যে প্ল্যাটফর্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অটোডেস্ক ফিউশন 360। আপনারা সবাই জানেন যে এই ট্রেনিং প্রোগ্রামে আপনারা সবাই একটি ই সার্টিফিকেট পাবেন, যেটি অ্যাকচুয়ালি অটোডেস্ক থেকে। এই পুরো ট্রেনিং প্রোগ্রামটি অ্যাকচুয়ালি আয়োজিত হয়েছে IEEE সিগন্যাল প্রসেসিং এবং IEEE রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে। এবং সেই সাথে সাথে ছিল আমাদের আরেকটি অর্গানাইজেশন, যেটি হচ্ছে অটোডেস্ক। আপনারা সবাই হয়তোবা অলরেডি জেনে গেছেন আমাদের এই অর্গানাইজেশনের ব্যাপারে। অটোডেস্ক থেকে আমরা এই ইভেন্টটিতে পার্টনারশিপ করেছিলাম, এবং অটোডেস্ক থেকেই অ্যাকচুয়ালি আপনারা একটি ভেরিফাইড সার্টিফিকেট পাবেন। সো এখানে আসলে কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনাদের শুধুমাত্র এই ট্রেনিং প্রোগ্রামটিতে অ্যাটেন্ড করাই সব নয়, আপনাদেরকে অবশ্যই প্রোগ্রামে উপস্থিত থাকতে হবে। শুধুমাত্র রেজিস্ট্রেশন করলেই সব শেষ নয়, অবশ্যই উপস্থিত থাকতে হবে, যেটা আপনারা হয়েছেন। তো উপস্থিতিটা আমরা টের পাবো হচ্ছে যদি আপনারা ফিডব্যাক ফর্মটা যদি পূরণ করেন, এবং সেই সাথে অবশ্যই ইভেন্ট শেষে, মানে আজকেই আর কি, আপনাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দেওয়া হবে অটোডেস্ক ফিউশন 360 এর উপরে বেস করে। খুবই সিম্পল একটি অ্যাসাইনমেন্ট, যেটি অ্যাকচুয়ালি আমি এই প্রোগ্রামেই আমি আজকে এক্সাম্পল হিসেবে দেখাবো। সো এই অ্যাসাইনমেন্টটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে যদি আপনারা সার্টিফিকেট পেতে চান। তো অবশ্যই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে আমাদেরকে অবশ্যই ইমেজ ফাইল হিসাবে সেন্ড করে দিবেন। আমাদের যে প্রসিডিউর আমাদের দেওয়া হবে সেই অনুযায়ী আপনারা অবশ্যই সেন্ড করে দিবেন একটি ইমেজ ফাইল, এবং সেখানে কি ফরম্যাটে আপনারা ফাইল নেমটি দিবেন সেটিও আমাদের ইমেইলে বলে দেওয়া হবে। সো এই ব্যাপারটি অবশ্যই মাথায় রাখতে হবে, এবং আপনারা অবশ্যই এই ব্যাপারে আমাদেরকে কোঅপারেট করবেন। সো আজকের সেশনটি হচ্ছে মূলত অটোডেস্ক ফিউশন 360 নিয়ে, এবং এই ফিউশন 360 এর ব্যাপারে আমরা শুরু থেকে একদম ডিটেল জানবো যে কিভাবে আসলে ফিউশন 360 ইনস্টল করতে হয়, ফিউশন 360 তে কিভাবে মডেলিং করতে হয়, ইন্টারফেসটা কি কি অংশে বিভক্ত, এবং এখানে আসলে এই সফটওয়্যারে আরো কি কি ক্যাপাবিলিটি রয়েছে। তো ফার্স্টে আমরা খুব বেশি দেরি করব না। ফার্স্টে আমরা শিখে নিব যে কিভাবে ফিউশন 360 ইনস্টল করতে হয়, ইনস্টল এবং লাইসেন্স কিভাবে অর্জন করতে হয়। তো ফার্স্টে আমরা একটা ভিডিও দেখব, যে ভিডিওতে আমি খুব সুন্দর করে এক্সপ্লেইন করেছি যে আসলে আপনি কিভাবে ফিউশন 360 ডাউনলোড এবং ইনস্টল করতে পারেন এবং একটি লাইসেন্স পেতে পারেন। তো আমরা ভিডিওতে চলে যাই ফার্স্টেই।
মশিউর স্যার, ইয়েস, কিছু বলছিলেন? সাউন্ড হচ্ছিল না তো, হ্যালো। ছিলাম না তো। না, সাউন্ডটা হয়তো বা শোনা যায়নি। এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমি দেখালাম জাস্ট আপনি ফিউশন 360 কিভাবে ডাউনলোড করতে পারবেন। তবে এই ভিডিওটি আবার আপনাদেরকে ইমেইলে অবশ্যই দিয়ে দেওয়া হবে ড্রাইভ লিংক। এই ভিডিওর অনুযায়ী আপনাকে ডাউনলোড করে ফিউশন 360 ইনস্টল দিতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। তো সবার মাইক্রোফোন মিউট রাখবো অবশ্যই আমরা। মেইনলি এই সফটওয়্যারটার একটা ব্যাপার হচ্ছে এটা একটা ব্রাউজারের মতো সফটওয়্যার। অ্যাকচুয়ালি এটা সফটওয়্যারটা ইটসেলফ তার টোটাল অংশটুকু যে আপনার হার্ড ড্রাইভে ইনস্টলড অবস্থায় রয়েছে তা কিন্তু নয়। এটার কিছু অংশ ক্লাউডে থাকে, কিছু অংশ থাকে আপনার হার্ড ড্রাইভে এটা অপারেট করার জন্য। সো এখন যেটা ব্যাপার যে এটা এটার যে লাইসেন্সিং এর যে ব্যাপারটা এটা আসলে কিরকম? অ্যাকচুয়ালি অন্যান্য সফটওয়্যার আমরা বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি হচ্ছে ক্র্যাকড সফটওয়্যার, যেটা অ্যাকচুয়ালি ইলিগাল এবং ক্র্যাক করে আমরা বেশিরভাগ সফটওয়্যার ইউজ করে থাকি। কিন্তু এখন বর্তমানে সফটওয়্যার গুলো লাইসেন্সিং পলিসি অনেক ক্লিন হয়েছে, যার কারণে অ্যাকচুয়ালি আমরা খুব সহজেই যেটা হয়েছে যে ক্র্যাক করাটা আমাদের ক্ষেত্রে পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আবার সফটওয়্যার কোম্পানিগুলো আসলে কি অফার করে আসলে যে যেহেতু এত প্রাইসিং দিয়ে সফটওয়্যার পারচেজ করাটা আমাদের ক্ষেত্রে আসলে ইম্পসিবল প্রায়। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো তারা যেটা করেছে যে কিছু পার্সোনাল লাইসেন্স এবং ফ্রি স্টুডেন্ট লাইসেন্স তারা ফ্রিতে দেয়। সো আপনাকে অবশ্যই লাইসেন্সটা আগে গেইন করতে হবে ফিউশন 360, তারপরে আপনি সেটা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। তো লাইসেন্স গেইন করা কিছু না, অ্যাকচুয়ালি জাস্ট আপনার একটা অটোডেস্ক অ্যাকাউন্ট খুলতে হবে, যেটা আমি ভিডিওতে দেখালাম যে অটোডেস্ক অ্যাকাউন্ট কিভাবে খোলা লাগে। এটা কিছুই না, একটা নরমাল একটা ফেসবুক অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট খোলার মতো ব্যাপার, আর কিছুই না। তারপরে আপনি জাস্ট পার্সোনাল লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করলে আপনাকে একটা পার্সোনাল লাইসেন্স সাথে সাথে দিয়ে দিবে। তো আল্টিমেটলি এই পুরো ভিডিওটা আপনাদেরকে লিংক আকারে দিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনারা ফিউশন 360 ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারেন। এবং এটাই হচ্ছে আর কি ব্যাপার। পুরো ইনস্টলেশন প্রসেসটা একদমই অটোমেটিক। জাস্ট ফিউশন 360 ডাউনলোডার ক্লায়েন্ট ডাউনলোড করে নিতে হয়। মানে আমি ভিডিওতেই দেখিয়েছি আর কি। তো ডাউনলোড করে নিয়ে তারপরে আপনি যদি ডাবল ক্লিক করেন ওই সফটওয়্যারটা নিজে থেকে আল্টিমেটলি কোনো রকম পারমিশনের দরকারও হয় না তার। সে নিজেই পুরো সফটওয়্যারটাকে ইনস্টল করে দিবে আপনার পিসিতে। সো এটা হচ্ছে আমাদের ফিউশন 360 ডাউনলোড এবং ইনস্টলের ব্যাপারটা, এবং এখন আমরা আসলে দেখব যে এই সফটওয়্যারটা কিভাবে ইউজ করতে হয় এবং আসলে এখানে কি কি ফিচার্স আছে যেগুলা আম আমরা ইউজ করতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা যখন লগইন করি ফিউশন 360 তে আমাদের এখানে লগইন কিছু ইনফরমেশন যেগুলো আছে সেই ইনফরমেশন গুলো আমাদের এখানে দেখাচ্ছে। যেমন এখানে অটোডেস্ক অ্যাকাউন্টে আপনি অ্যাক্সেস করতে পারেন। প্রিফারেন্স, কিছু সফটওয়্যারের কিছু প্রিফারেন্স থাকে সেগুলো আপনি অ্যাক্সেস করতে পারেন। এছাড়াও আপনি সফটওয়্যার থেকে সাইন আউট করতে পারেন। এই সফটওয়্যারটা অ্যাকচুয়ালি খুবই সফিস্টিকেটেড একটা সফটওয়্যার, যেটা অ্যাকচুয়ালি পুরোপুরি অনলাইন বেসড বলা যায়। কিছুটা অফলাইনেও কাজ করে। তবে সেটা কয়েকদিনের জন্য অ্যাকচুয়ালি, এবং সবকিছুর মানে সবগুলো ফাংশনালিটিও অফলাইনে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে আসলে আমাদের সাজেশন যে আপনার ইন্টারনেট কানেকশন যদি খুবই লো থাকে, যেটা লো স্পিড ইন্টারনেট কানেকশন, বাংলাদেশে আমরা খুব বেশি হাই স্পিড ইন্টারনেট কানেকশন ইউজ করি না। আমি পার্সোনালি নিজেও খুব বেশি হাই স্পিড ইন্টারনেট কানেকশন ইউজ করি না। সো আপনার লো স্পিড ইন্টারনেট কানেকশন দিয়েও কিন্তু এই সফটওয়্যারটা রান করা যায়, কারণ এখানে খুব বেশি ডাটা প্রয়োজন হয় না। এটা একটা ব্যাপার। আর আরেকটা যেটা ব্যাপার যে অফলাইন মোড আমাদের যখন ইউজ করি আমরা, সেই ক্ষেত্রে আমাদেরকে ফাইলগুলোকে যে ফিউশনের যে ফাইলগুলো সেগুলো পিসিতে সেভ করে রাখতে হয়। তো সেটা সেভ করার নিয়ম কি আমি দেখিয়ে দিচ্ছি। তো
বেসিক্যালি আপনারা যে স্ক্রিনে যে পুরো পোর্শনটা দেখছেন এটা অ্যাকচুয়ালি ফিউশন 360 এর ইউজার ইন্টারফেস অ্যান্ড এটার কিছু মানে অংশ আছে যে অংশগুলোর সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। ফার্স্ট অফ অল এই যে এখানে উপরে জাস্ট আপ লেফট কর্নার যেটা সফটওয়্যারের ইন্টারফেসের এই কর্নারটাতে যে কমান্ড গুলো দেখা যাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি সব সফটওয়্যারেই দেখা যায়, যেমন ফাইল সেভ, আন্ডো, রিডো, এবং এই অপশন গুলো অ্যাকচুয়ালি খুবই কমন। যেমন এখানে সেভ আছে, হ্যাঁ, ওপেন আছে, নিউ ড্রয়িং যদিও বিভিন্ন সফটওয়্যারে ইউজ হয় আর কি, এবং এক্সপোর্ট আছে, 3D প্রিন্ট আছে। এই কমান্ড গুলো অ্যাকচুয়ালি খুবই কমন, এবং এই কমান্ড গুলোর সাথে যে মানে যে প্যানেলে অবস্থান করে এই কমান্ড গুলো এটাকে বলে অ্যাপ্লিকেশন বার, প্যানেল বা বার আর কি, বলে অ্যাপ্লিকেশন বার। সো এই অ্যাপ্লিকেশন বারের এক পাশে জাস্ট একদমই লেফট কর্নারের দিকে একটা অংশ আছে, সেটা হচ্ছে ডাটা প্যানেল। আপনি যদি ডাটা প্যানেলে ক্লিক করেন তাহলে আপনার ফিউশন 360 সফটওয়্যারটা যেই আহ, মানে আপনার যে অটোডেস্ক 360 ড্রাইভ অ্যাকচুয়ালি যেটা, যেখানে আপনার ফিউশনের কাজগুলো সেভ থাকে অনলাইনে, যে ড্রাইভটাতে একটা ক্লাউড ড্রাইভ আর কি, যেখানে সেভ থাকে, সেই ড্রাইভটা আপনি অ্যাক্সেস করতে পারেন ডাটা প্যানেল দিয়ে। এবং এখানে আপনি যদি হোম এই বাটনটাতে ক্লিক করেন, এখানে আপনি বিভিন্ন রকম প্রজেক্টস দেখতে পারবেন। এখানে আপনি নিউ প্রজেক্টস ওপেন করতে পারবেন অনেকটা ফোল্ডারের মতো। আবার বিভিন্ন প্রজেক্টস ডিলিটও করে দিতে পারবেন। যাই হোক, আপনি যদি প্রজেক্টের ওনার হয়ে থাকেন তাহলে প্রজেক্ট আপনি ডিলিটও করে দিতে পারবেন। সো এখানে দেখা যাচ্ছে আমার কিছু প্রজেক্টস আছে, নিউ আছে, মাই ফার্স্ট প্রজেক্ট আছে, লার্নিং ফিউশন 360 ক্যাম আছে। এরকম কিছু প্রজেক্ট ফোল্ডার এখানে জমা হয়ে আছে। তো এখন এই ফোল্ডার গুলোতে আমি যদি ডাবল ক্লিক করি, যেমন এটা হচ্ছে লার্নিং ফিউশন 360 ক্যাম। এখন আমি এই ফোল্ডারটাতে যখন আমি অ্যাক্সেস করে রেখেছি ডাটা প্যানেলে, আমি যখন কোনো ফাইল এখানে করে সেভ করব, এই ফোল্ডারটাতে বা এই প্রজেক্ট ফোল্ডারে এখানে কিন্তু সেভ হবে ফাইলটা। সো পরবর্তীতে আমি যদি ডাবল ক্লিক করি সেই প্রজেক্টে বা সেই ফাইলটাতে, তাহলে ওই ফাইলটা তখন ওপেন হবে। এটা একটা ব্যাপার। আর আপনি ফিউশন 360 তে একসাথে কয়েকজন কিভাবে কাজ করতে পারেন, বা ২-৩ জন ডিজাইনার একটা ফিউশন ফাইলে কিভাবে কাজ করতে পারে, সেটা আসলে কিভাবে সম্ভব হয়? এটা অ্যাকচুয়ালি নতুন একটা ব্যাপার, এবং অটোডেস্ক এই ব্যাপারটাকে খুব প্রমোট করে, যেটাকে আমরা বলি কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। সো কোলাবোরেটিভ এনভায়রনমেন্টটা আমরা পেতে পারি যদি আপনি একটা ফিউশনের প্রজেক্টের ভিতরে আছেন। এরকম অবস্থায় যদি আপনি এখানে পিপল এ ক্লিক করেন, তাহলে আপনি খুব সহজে এখানে একটা ইমেল অ্যাড্রেস, মানে আপনি যাকে ইনভাইট করতে চান আপনার এই প্রজেক্টটাতে, স্পেসিফিক এই প্রজেক্টটাতে, তাকে পিপলে যে জাস্ট তার ইমেল অ্যাড্রেসটা লিখে যদি ইনভাইটে ক্লিক করেন, তাহলে সে ইনভাইটেড হয়ে যাবে। সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সে আপনার এই প্রজেক্ট ফোল্ডারটা দেখতে পারবে, এবং সে বিভিন্ন প্রজেক্ট ফাইলকে চেঞ্জও করতে পারবে এট এ টাইম। সো চেঞ্জ করতে পারবে, নতুন ডিজাইন অ্যাড করতে পারবে, এইভাবে সে কাজ করতে পারবে আপনার সাথে। সো এটা একটা ব্যাপার যে আপনি একটা নতুন এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে তাকে ইনভাইট করতে পারেন। কিন্তু আসলে যে কোনো ইমেল অ্যাড্রেস দিলেই কি হবে? যে কেউ কি এখানে ইনভাইটেড হবে? তা কিন্তু নয়। তার অবশ্যই একটা অটোডেস্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তার যদি অটোডেস্ক অ্যাকাউন্ট না থাকে, তার যদি ফিউশন 360 লাইসেন্স না থাকে, তাহলে সে কখনোই আপনার ইনভাইটেশন পাবে না। তো আপনাকে অবশ্যই তার ইনভাইটেশন পেতে হলে, মানে সরি, তাকে আপনার ইনভাইটেশন পেতে হলে অবশ্যই তাকে আপনার উচিত একটা অটোডেস্ক অ্যাকাউন্ট থাকা। সরি, একটা সাউন্ড প্রবলেম হয়েছিল। যাই হোক, আই এম ব্যাক। সো এখানে আপনি এভাবে আসলে কোনো যদি অটোডেস্ক অ্যাকাউন্ট থাকে তবেই তাকে আপনি এখানে ইনভাইট করতে পারবেন। তাছাড়া ইনভাইট করা পসিবল হবে না। এবং তাকে অবশ্যই ফিউশন 360 তে থাকতে হবে। তাছাড়া আসলে এখানে সে কাজ করতে পারবে না আল্টিমেটলি।
সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা ডাটা প্যানেল ইউজ করতে পারি এবং ডাটা প্যানেল দিয়ে অ্যাকচুয়ালি অন্য কাউকে আমরা ইনভাইট করতে পারি। সো এটা গেল একটা ব্যাপার। এখন এখানে আমরা কিভাবে মাল্টিপল ডিজাইন ফাইল নিয়ে কাজ করতে পারি সেই ব্যাপারে দেখব। এটা অ্যাকচুয়ালি একটা ব্রাউজারের মতো আপনাদেরকে বলেছি। সো ব্রাউজারে যেরকম ট্যাব থাকে এখানেও কিন্তু ট্যাব আছে। এখানে দেখতে পাচ্ছেন আনটাইটেলড নামে এখানে একটা ট্যাবের মতো একটা অপশন ওপেন রয়েছে। এখন যদি আমি এখানে যদি প্লাস সাইন এ ক্লিক করি নিউ ডিজাইন, তাহলে আমি কিন্তু ২ টা ডিজাইনে কাজ করতে পারি। এখানে একটা ডিজাইন করব, সেই ডিজাইনের ডাটা থেকে আমি আবার এখানে ডিজাইন করতে পারবো। ২ টা ডিজাইন আমি করতে পারছি। সো এটা খুবই সুন্দর একটা জিনিস। আমি যদি এটাকে ক্লোজ করে দিই তাহলে এই ট্যাবটা ক্লোজ হয়ে যাবে। যদি কি কোনো ডিজাইন ফাইল বা ডিজাইন ইনফরমেশন এখানে থেকে থাকতো, তাহলে ক্লোজ করার সময় সে সেভ করবে কিনা সে ব্যাপারে অ্যাকচুয়ালি একটা ডায়ালগ বক্স অ্যাপিয়ার করত। সো এটা একটা ব্যাপার এবং তারপরে নিচে যে পোরশনটুকু আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কমান্ডস দেখা যাচ্ছে, তাই তো? এটাকে বলে কমান্ড ম্যানেজার। মেইনলি এই কমান্ড গুলো ইউজ করে আমরা 3D র কাজগুলো করে থাকি। বিভিন্ন রকম 3D এনভায়রনমেন্ট আমরা এখানে আ এর কাজগুলো আমরা এই কমান্ড গুলো দিয়ে করে থাকি। সো এই আ ডাট কমান্ড ম্যানেজারে আমরা বিভিন্ন প্রকারের কমান্ড পাই। সে কমান্ড গুলো খুব সুসজ্জিতভাবে রয়েছে। যেমন সলিড যে কমান্ড গুলো আছে যেমন হচ্ছে এক্সট্রুড, রিভলভ, হোল, রেক্টাঙ্গুলার প্যাটার্ন এই ধরনের কমান্ড গুলো অ্যাকচুয়ালি সলিড প্যাটার্ন হিসাবে এখানে আছে। আমি যদি সারফেসে যাই তাহলে সারফেসের কিছু কমান্ড গুলো আমরা এখানে দেখতে পারবো। এবং সেই সাথে শীট মেটাল এবং টুলস এরকম বিভিন্ন রকম কমান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এখানে এটা একটা ব্যাপার। কিন্তু আরো বিভিন্ন রকম কমান্ড, বিভিন্ন রকম ওয়ার্কস্পেস বেসিসে ভাগ করে দেওয়া আছে। যেমন এখানে বর্তমানে আমরা ডিজাইন ওয়ার্কস্পেসে আছি। ওয়ার্কস্পেস মানে হচ্ছে অ্যাকচুয়ালি যে আপনি কোন ক্যাটেগরির কাজ করছেন। অ্যাকচুয়ালি আপনি যদি মেকানিক্যাল ডিজাইন করতে চান তাহলে আপনাকে স্পেসিফিক্যালি ওই সময়টুকুর জন্য আপনি শুধুমাত্র ডিজাইন করবেন। আপনি একটা 3D মডেল তৈরি করবেন, তাই তো? ডিজাইন শেষ তারপরে আমরা সিমুলেশন করি। তো সিমুলেশনের জন্য আমাদের তখন কি করতে হয়? নতুন ধরনের টুলস দরকার হয়। কারণ এই ডিজাইনের টুলস গুলো দিয়ে তো আর সিমুলেশন করা যাবে না। তো আমার নতুন একটা এনভায়রনমেন্ট আনতে হবে এখানে। সেই এনভায়রনমেন্ট আমরা আনি। ডিজাইন এ ক্লিক করলে এটা অ্যাকচুয়ালি ওয়ার্কস্পেস এখানে এটার পোরশনটার নাম হচ্ছে ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেস এ ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন রকম ওয়ার্কস্পেস দেখতে পারবো। তো এখানে আমরা সিমুলেশনে যদি ক্লিক করি দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম সিমুলেশন টুলস এখানে আপডেট হচ্ছে এবং এখানে আমরা পরবর্তীতে বিভিন্ন রকম সিমুলেশন টুলস দেখতে পাচ্ছি। যদিও সে পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করছে যে কোন ধরনের সিমুলেশন আমি করব। যাই হোক, এরপরে আছে হচ্ছে ম্যানুফ্যাকচার ওয়ার্কস্পেস। এখানে দেখা যাচ্ছে সব ম্যানুফ্যাকচারের জন্য যেই কমান্ড গুলো আছে সেই কমান্ড গুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন রকম ম্যানুফ্যাকচারিং প্রসেস যেমন মিলিং, টার্নিং বা লেদ, অ্যাডিটিভ, ইন্সপেকশন। ইন্সপেকশন যদিও কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস না, এটা অ্যাকচুয়ালি ইন্সপেকশন প্রসেস। এর বিভিন্ন রকম কমান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। ফ্যাব্রিকেশন আছে। ফ্যাব্রিকেশন মানে হচ্ছে লেজার কাটিং, ওয়াটার জেট এই ধরনের বিভিন্ন রকম মেশিনস এবং সেই সাথে কিছু ইউটিলিটিস কিছু কমান্ডস এখানে আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আমরা আসলে ওয়ার্কস্পেস বেসিসে বিভিন্ন ওয়ার্কস্পেসে আমরা কাজ করতে পারি এবং সেই অনুযায়ী আমরা ওয়ার্কস্পেস চেঞ্জ করে কমান্ড গুলোকেও চেঞ্জ করতে হবে করতে তো পারি। আমরা যখন যেই আহ এনভায়রনমেন্ট নিয়ে কাজ করছি সেই এনভায়রনমেন্ট বেসিসে আমাদের বিভিন্ন রকম কমান্ড এখানে আমরা দেখতে পাই। আমরা সবাই মাইক্রোফোনটা মিউট রাখবো কারণ অনেকের মাইক্রোফোনে দেখা যাচ্ছে যে সাউন্ড শোনা যাচ্ছে, তো ট্রেনিং এ একটু বিঘ্ন ঘটে আর কি। অবশ্যই আমরা মাইক্রোফোন মিউট রাখবো। যখন কোশ্চেন করার সময় আসবে তখন অবশ্যই আমরা আনমিউট করে কোশ্চেন করব। সো এটা একটা ব্যাপার। এটা আমরা ওয়ার্কস্পেস এবং কমান্ড ম্যানেজারটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখবো হচ্ছে ব্রাউজার। ব্রাউজার অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কিছু ডাটা এখানে লিস্টেড থাকে। যেমন হচ্ছে বডিজ, কোন কোন বডিজ গুলা আছে এই বডিজ গুলো এখানে লিস্টেড থাকে। তারপরে প্লেনস, কোন কোন প্লেনস আমরা ইউজ করতেছি সেই প্লেনস গুলা এখানে লিস্টেড থাকে। যেমন এখানে আমরা বেসিক কিছু প্লেনস দেখতে পাচ্ছি এক্স ওয়াই ওয়াই জেড, জেড এক্স, এক্স জেড অ্যাকচুয়ালি। সো বিভিন্ন রকম কমান্ড আমরা প্লেনস আমরা এখানে লিস্টেড। সো এই ব্রাউজারের কাজটা কি, আমরা ব্রাউজার থেকে মেইনলি বিভিন্ন রকম কম্পোনেন্ট এবং বডিজ এর লিস্ট পাই, যে লিস্ট গুলো দিয়ে আমরা পরবর্তীতে বিভিন্ন রকম অ্যারেঞ্জমেন্ট বা অ্যাসেম্বলি করতে এটা সাহায্য করে আর কি। এরপরে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি গতকালকেও আপনাদেরকে আমি বুঝিয়েছিলাম কিছুটুকু, সেটা হচ্ছে প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক এর যে ব্যাপারটা। প্যারামেট্রিক এবং নন প্যারামেট্রিক সফটওয়্যারের ব্যাপারটা কি, যে আমরা যদি কোনো একটা ডিজাইন করি, 3D মডেল করি, তো 3D মডেলটা দেখা যাচ্ছে যে আমাদের ডিজাইনারদের খুবই র্যাপিডলি চেঞ্জ করতে হয়।
তো এই যে চেঞ্জিং এর ব্যাপারটা, কোন একটা চেঞ্জ করলে যেন পুরো মডেলটা যেন সেই অনুযায়ী সম্পূর্ণটাই যেন বদলে যায় বা এডিট করলে পুরোটুকু যেন সেই এডিটের প্রভাবটা পড়ে, সেই রিলেশনটার ব্যাপারটা তৈরি হয় হচ্ছে প্যারামেট্রিক মডেলিং এ। সো এই রিলেশনটা কন্ট্রোল হয় নিচের এই প্যানেলটা দিয়ে। এই প্যানেলটাকে বলা হয় টাইমলাইন। সো এখানে এই যে বারটা আমরা যখন কমান্ড একটার পর একটা ইউজ করব, এই বারে হচ্ছে একটার পর একটা কমান্ড হচ্ছে অ্যাপিয়ার করবে এবং সেই কমান্ড গুলোকে আমরা রাইট ক্লিক করে এডিট করতে যদি চাই, তাহলে পুরো মডেলটা সেই অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তো Fusion 360 অ্যাকচুয়ালি প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক দুভাবেই কাজ করে। আমরা যদি এখানে ক্লিক করি, করে যদি প্রিফারেন্স এ যাই, প্রিফারেন্স এ যেয়ে আমরা যদি চাই যে আমরা প্যারামেট্রিক মডেলিং এ কাজ করব না, আমরা নন প্যারামেট্রিক মডেলিং এ কাজ করব, এরকম কোনো হিস্টোরি সে ধরে রাখবে না। যদি এরকম কিছু চাই তাহলে অবশ্যই আমাদের প্রিফারেন্স এ যেয়ে ডিজাইনে যেয়ে এখানে ডিজাইন হিস্টোরিটাতে ডু নট ক্যাপচার ডিজাইন হিস্টোরি বা ডিরেক্ট মডেলিং যেটা সেটা দিয়ে দিতে হবে, নন প্যারামেট্রিক অ্যাকচুয়ালি। সো এটা একটা ব্যাপার। তবে আমি কখনোই সাজেস্ট করি না যে আপনি নন প্যারামেট্রিক মোডে কাজ করেন। কারণ এটাতে কোনো রকম ওয়ার্ক হিস্টোরি জমা থাকে না। আপনি যদি কোনো প্রবলেমে পড়েন, একজন এক্সপার্টকে যদি আপনি দেখাতে চান, সেই প্রবলেমটা এক্সপার্ট কিছুই বুঝবে না যে আপনি আসলে কিভাবে কাজটা করেছেন যেন ভুল হয়েছে। সো আ খুবই বড় একটা সমস্যা এবং সেই সাথে আপনি নিজেও খুবই পরবর্তীতে আপনার কাজটা যদি একটু চেঞ্জ করা দরকার হয়, সেটা আপনি সহজে করতে পারবেন না। অনেক ক্ষেত্রে সেটা তখন নতুন করে শুরু করতে হয়। সো আমরা অবশ্যই প্যারামেট্রিক মডেলিং অন রাখবো প্রিফারেন্স এ, যেন এই টাইমলাইনটা অ্যাপিয়ার করে এবং এই অনুযায়ী আমরা প্রত্যেকটা কমান্ডকে ইউজ করার পরে এখানে সেই কমান্ডগুলো অ্যাপিয়ার করবে। আমরা চেঞ্জ করতে পারবো। সেই সাথে এই টাইমলাইনের একটা মজাদার জিনিস আছে, সেটা হচ্ছে একটা অ্যানিমেশন প্যানেল আছে। এই অ্যানিমেশনে যদি আমরা ক্লিক করি, যখন আমরা মডেল তৈরি করব, আপনারা দেখতে পাবেন যে মডেলটা কিভাবে তৈরি হয়েছে সেই জিনিসটা আমরা সহজে অ্যানিমেট করে দেখতে পারবো। সো খুবই মজার একটা জিনিস। এখন Fusion 360 তে মাউস কিভাবে ইউজ করতে হয় সে ব্যাপারে আমি একটু দেখাবো। তো তার আগে আমি একটা খুবই সিম্পল একটা কিউব তৈরি করে দেখাই, যেন আপনাদেরকে জিনিসটা ভিজুয়ালাইজ করাইতে জিনিসটা সহজ হয় আরকি। তো আমরা এখানে এই আ এটা একটা স্কেচ নিয়েছি এবং এই স্কেচটাকে অ্যাকচুয়ালি আমি আমি অ্যাকচুয়ালি এক্সট্রুড করতে চাই। তো আমরা এক্সট্রুড এ ক্লিক করলাম এবং এক্সট্রুড এ ক্লিক করার পরে এখানে আমরা এটাকে জাস্ট উপরের দিকে একটু এক্সট্রুড করব। সো এখানে আমরা এই জিনিসটাকে শুধুমাত্র এক্সট্রুড না, এখানে একটু ট্যাপার সামান্য করলে ভালো হয়। আমি একটু ট্যাপার করে দেখাই, তাহলে আশা করি আপনারা আরো একটু বেটার বুঝবেন। সো একটু ট্যাপার করলাম -20 ডিগ্রিতে এবং এখানে এই জিনিসটা ট্যাপার্ড হয়েছে। এখন মাউসটা আসলে Fusion 360 তে কিভাবে ইউজ করতে হয়? আপনি মাউস কিভাবে ইউজ করবেন? মাউসটাকে যখন আমরা নরমালি মাউসটা ফ্রিলি মুভ করাচ্ছি, কোনো রকম ক্লিক না করে, তাহলে সেটা জাস্ট একটা কার্সর মুভ করছে আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই নরমাল, এটা তো সব জায়গাতেই হয়। কিন্তু আপনি যখন মাউসের যে স্ক্রল, আমাদের বর্তমানে যারা মাউস ইউজ করি, তাদের প্রত্যেকেরই মাউসে অ্যাকচুয়ালি হুইল আছে একটা, স্ক্রল করি যেটা দিয়ে অ্যাকচুয়ালি। তো ওই স্ক্রল হুইলটাকে আমরা সামনে বা পিছনে নিলে, যখন আমরা সামনের দিকে স্ক্রল করব, ফ্রন্টে যখন স্ক্রল করব তখন এটা জুম আউট হয়। আর যখন পিছনের দিকে ব্যাকে যখন স্ক্রল করি তখন সেটা কি হয়? জুম ইন হয়। তো এই জুম ইন, জুম আউটটারও কিন্তু একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি জুম ইন হবে তখনই সেই অংশটাকে কেন্দ্র করে যে অংশটাতে অ্যাকচুয়ালি আপনার মাউস পয়েন্টারটা অবস্থিত। এখন দেখা যাচ্ছে মাউস পয়েন্টারটা এখানে অবস্থিত করছি। দেখা যাচ্ছে জুম ইনটা ওই দিকে ফোকাস রেখে হচ্ছে। মানে মাউস পয়েন্টারটা এখানে ছিল, সো জুম ইনটা হচ্ছে এইটুকু কর্নারের জন্য। আবার আমি যদি মিডলে রেখে যদি জুম ইন করি, তো দেখা যাচ্ছে এটা অ্যাকচুয়ালি এই মিডল পোরশন যেটা টপ কর্নার যে পোরশনটা অ্যাকচুয়ালি, সো ওই পোরশনটাতে জুমটা বেশি হচ্ছে। মানে ওই পোরশনটাকে ফোকাস করে অ্যাকচুয়ালি জুমটা হচ্ছে। সো এটা সব রকম সফটওয়্যারে এই জিনিসটা বেশি ইউজ হয়। আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করি না। তবে আপনাকে মাউসের ব্যাপারে খুব এফিশিয়েন্ট হতে হবে। তাহলে আপনারা আসলে এই সফটওয়্যারটা চালাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। এটা একটা ব্যাপার। জুমের ব্যাপারটা আমরা শিখলাম। এরপরে আমরা যখন মাউসের যে বাটন না সরি, হুইলটাকে নিয়েই তো আমরা কাজ করছিলাম, জুম করছিলাম। তো এই হুইলটাকে যদি আমরা ক্লিক করি, হুইলটা কিন্তু আবার ক্লিক করা যায়। অনেকে লক্ষ্য করেছেন, অনেকে করেন নাই। তো হুইলটাকে কিন্তু আসলে ক্লিক করা যায়, প্রেস করা যায় হুইলটাকে নিচে। তো এই হুইলটাকে যখন আমরা ক্লিক করব, তখন ক্লিক করে ধরে থেকে যখন মাউসটাকে ডানে বামে যখন আমরা কোনো দিকে যখন মুভ করাবো, তখন কি হয়? এটা হয় প্যানিং। তো প্যানিংটা অ্যাকচুয়ালি কি?
জাস্ট আমরা যে ভিউটা দেখছি অ্যাকচুয়ালি পুরো অবজেক্টটা কিন্তু মুভ করছে না, আমাদের ভিউটা মুভ করছে। সো অবজেক্ট থেকে আমরা যদি কোনো বড় একটা অ্যাসেম্বলি হয়, কোনো একটা বড় ডিজাইন হয়, সেটাকে যদি আমরা জাস্ট ঘুরিয়ে জাস্ট নিজের পয়েন্ট অফ ভিউটাকে পরিবর্তন না করে জাস্ট খালি অন্য দিকে জাস্ট একটু ফোকাস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্যানটা ইউজ করি। সো আমাদের পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হচ্ছে না, আমরা কিন্তু এই সলিডটার অন্য পিঠ দেখতে পাচ্ছি না, জাস্ট খালি আমরা সলিডটার একটা পোর্শন আমি সরিয়ে নিয়ে যদি অন্য ওই পাশে যদি কোনো ডিজাইন থেকে থাকে তাহলে আমরা সেই অনুযায়ী দেখতে পাবো। তো এই জন্য প্যানিংটা ইউজ হয়। তো এটা একটা ব্যাপার। এখন আপনারা এই যে 3D অবজেক্টটা, এই 3D অবজেক্টটাকে চারপাশে সার্কুলেট করে কিভাবে দেখতে পারবেন, অরবিট কিভাবে করবেন, তো সেটা আসলে কিভাবে সম্ভব হয়? তো এটার ক্ষেত্রে দুটো অপশন আছে। একটা হচ্ছে অনেকে ইউজ করতে পছন্দ করে, যেটা আমি বলবো হচ্ছে যে রাইট ক্লিক করে এখানে একটা অপশন আছে হচ্ছে কনস্ট্রেইনড অরবিট। কনস্ট্রেইনড অরবিটটা যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে যে আমরা মাউসটাকে জাস্ট লেফট ক্লিক করেই মাউসটাকে মুভ করলে আমরা দেখা যাচ্ছে যে অবজেক্টটাকে সব দিকে ঘুরিয়ে জিনিসটা দেখতে পাচ্ছি। এটা শুরুর দিকে বিগিনাররা খুবই ইউজ করেন। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। আরেকটা ওয়ে আছে, আমি একটু দেখাবো। সেটা হচ্ছে এখানে আপনারা যদি মাউসের কিবোর্ডের যদি শিফট কিটা প্রেস করে মাউসের যদি যে হুইলটা মানে স্ক্রল হুইলটা, সেই হুইলটাকে যদি আমরা প্রেস করে যদি মাউসটাকে মুভ করি তাহলেও কিন্তু অরবিট হয়। সো এটাও একটা অরবিট করার ওয়ে, যে আপনি কিভাবে আসলে অরবিট করবেন। শিফট প্রেস করে যে হুইলটা আছে, হুইলটার বাটনটা প্রেস করে মাউসটাকে জাস্ট রোটেট করব। সো এইভাবে অ্যাকচুয়ালি আমরা অরবিট করি। তো এটা এসব ভিউ ন্যাভিগেশনের জন্য এই মাউসের যে কমান্ড গুলো এগুলো ইউজ করা বেটার। বাট সেই সাথে আমরা কিন্তু এখানে একটা কিউব আছে, সেই কিউবটাও ইউজ করতে পারি। এটাকে বলা হয় ভিউ কিউব। ভিউ কিউব কিভাবে কাজ করে? দেখা যাচ্ছে যে ভিউ কিউব এর বিভিন্ন রকম পোর্শন আমরা দেখতে পাচ্ছি। এখানে আছে হচ্ছে ফ্রন্ট। আমি যদি ফ্রন্টে ক্লিক করি তাহলে পুরো ভিউ ওরিয়েন্টেশনটাকেই সে ফ্রন্ট থেকে দেখাবে। আমি যদি টপে ক্লিক করি তাহলে সে টপ থেকে দেখাবে, এবং যদি আমি রাইটে ক্লিক করি তাহলে সে রাইট থেকে দেখাবে। কিন্তু ওরিয়েন্টেশনটা ঠিক নাই রাইটের, আমি সেই ওরিয়েন্টেশনটাকেও আবার ঘুরাইতে পারি। জাস্ট এখানে একটা অ্যারো আছে, দুটো অ্যারো আছে অ্যাকচুয়ালি, এই আপ এবং ডাউন অ্যারো। আমি যদি ডাউন অ্যারোটাতে ক্লিক করি সে জাস্ট রোটেট করে জিনিসটাকে ভিউ করাচ্ছে। এটা নোটিস করবেন যে এই ভিউ এর জন্য মাউসের যে রোটেশন বা অরবিট করা এবং এই যে কিউবের যে রোটেশন করাটা, এটাতে কিন্তু আপনার অবজেক্টটার অবস্থান বা যে লোকেশন সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। এখানে চেঞ্জ হচ্ছে শুধুমাত্র আপনার পয়েন্ট অফ ভিউ। আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন সেটা আসলে চেঞ্জ হচ্ছে। এখানে একটা হোম বাটন আছে ভিউ কিউবের উপরে, এটা অ্যাকচুয়ালি আইসোমেট্রিক বা 3D ভিউতে আমাদেরকে শো করায়। সো খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমাদেরকে আসলে এই জিনিসটা রপ্ত করতে একটু সময় লাগে আমি জানি, কিন্তু তবুও আশা করি আপনারা মাউসের এই ব্যাপারটা শিখে নিবেন খুব অতি শীঘ্রই আর কি। এখন আমরা ফিউশন 360 ইউজ করে কিভাবে স্কেচিং করতে হয় সেই ব্যাপারটা দেখবো, যে অ্যাকচুয়ালি স্কেচ করতে হয় কিভাবে। তো স্কেচ করা ফিউশন 360 তে খুবই ইজি, কিন্তু কিছু জিনিস অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডসেটে রাখতে হয়, তাহলে আমরা স্কেচ করতে পারবো। তো আমরা এই পোর্শনটা ডিলিট করে দিই এবং এখানে একটা স্কেচ করেছিলাম সেই স্কেচটা আমি ডিলিট করে দিই। তো ফিউশন 360 তে অ্যাকচুয়ালি বেশিরভাগ ডিজাইন শুরুই হয় হচ্ছে স্কেচ দিয়ে। আমরা যখন স্কেচ করি সেই স্কেচটা অ্যাকচুয়ালি একটা 2D একটা অবজেক্ট হয়। সেই 2D অবজেক্টের উপরে আমরা 3D বিভিন্ন টুলস এপ্লাই করে সেটাকে থ্রি ডাইমেনশনাল হিসাবে তৈরি করি। সো আমরা যেটা করি যে ফার্স্টে আমরা একটা প্লেন নিই। সেই প্লেনে আমরা একটা 2 ডাইমেনশনাল একটা শেপ তৈরি করি এবং তারপরে সেখানে 3D এপ্লাই করি। সো কেন প্লেন নিই? অ্যাকচুয়ালি আপনারা সবাই হয়তোবা আমরা সবাই লেখালেখি করি এবং আপনারা জানেন যে আ একটা কিছু লিখতে হলে, একটা লেটার লিখতে হলে আমরা সেটা মানে এয়ারে লিখতে পারি না। অবশ্যই। আমরা সেটা অবশ্যই একটা প্লেনে লিখি। সেই প্লেনটা হতে পারে আপনার একটা ব্ল্যাক বোর্ড, সেটা হতে পারে হোয়াইট বোর্ড, সেটা হতে পারে আপনার খাতা। তো আমরা অবশ্যই প্লেনে লিখে বেশি অভ্যস্ত এবং প্লেনেই আমরা কল্পনা করেই নিতে পারি যে আমরা একটা প্লেনে লিখছি। তো এই প্লেনটা অ্যাকচুয়ালি আমরা
একটা সিলেক্ট করি এই জন্য যে আমি এক্স্যাক্টলি এই প্লেনটাতে স্কেচটা করছি বা লেখালেখি যেটা করছি আমি প্লেনটাতে করছি। ওই প্লেনটার উপরে বেস করে, ওই স্কেচটার উপরে বেস করে আমরা পরবর্তীতে একটা 3D তৈরি করি। সো আমরা যখন একটা স্কেচ করব, শুরুতে আমাদেরকে এখানে ফিউশনে আমাকে একটা স্কেচ কল করতে হবে। তো সেই স্কেচ কল কিভাবে করি? যে ফিউশনকে বুঝাচ্ছি আমি যে, না আমি এখন একটা স্কেচ শুরু করছি। হ্যাঁ? তো এই জিনিসটা স্কেচ কল করে কিভাবে? এই সলিডে যে সলিডে একটা অপশন আছে ক্রিয়েট স্কেচ। এই ক্রিয়েট স্কেচে যখন আমরা ক্লিক করব, ফিউশন অটোমেটিক্যালি আমাকে দেখাবে যে বর্তমানে এই যে স্পেসটা এটা একটা ওপেন স্পেস। এখানে তো কোনো প্লেন নাই। এটা একটা মহাশূন্যের মতো একটা জায়গা। এখানে কোনো প্লেন নাই। সো বাই ডিফল্ট এখানে অ্যাকচুয়ালি একটা বিন্দুকে 0 ধরা হইছে এবং সেই 0 তে এক্স, ওয়াই এবং জেড ৩ টা অ্যাক্সিস এর সাথে এক্স, ওয়াই, ওয়াই, জেড এবং জেড এক্স ৩ টা প্লেন সে গঠন করেছে। তো এই যেকোনো একটা প্লেনকে আমি যদি সিলেক্ট করি তাহলে ফিউশন আমাকে ওই প্লেনের বরাবর মানে ওই প্লেনে একটা স্কেচ করতে দিবে এবং লক্ষ্য করবেন যে আমরা এখানে স্কেচ নামে একটা আলাদা ট্যাব দেখতে পাচ্ছি। এই ট্যাবটা কিন্তু আগে ছিল না। এই ট্যাবটা নতুন এসেছে স্কেচ। সো স্কেচ টুলস গুলা সাধারণত হিডেন থাকে। যখন আমরা ফিউশনে যখন ক্রিয়েট স্কেচ দিয়ে কোনো প্লেনকে কল করি তখনই আমরা এই স্কেচ কমান্ড গুলো দেখতে পাই। দ্যাট মিনস এখন আমি স্কেচিং মুডে আছি। আমাকে এই স্কেচটা শেষ করতে হবে অর্থাৎ 2D জিওমেট্রি এই বিল্ড আপটা শেষ করতে হবে। তারপরে আমাকে ফিউশনকে বুঝাতে হবে যে না আমার শেষ। we are done। তারপরে ফিনিশ স্কেচ এখানে ক্লিক করতে হবে। সো তারপরে আমরা ফিউশনকে বুঝাতে পারবো যে না আমরা একটা স্কেচ তৈরি করেছি। সো আমরা স্কেচ ক্লিক করলাম এবং প্লেনও ক্লিক করেছি। আমাদের কমান্ড গুলো চলে এসেছে। এখানে কিছু সিম্পল কমান্ড আছে যে কমান্ড গুলো আমরা ইউজ করবো। যেমন একটা লাইন। তো লাইন টুলস কিভাবে তৈরি করে? আমি ফার্স্ট এ লাইন ক্লিক করলাম। এখানে আমরা একটা লাইন তৈরি করব। খুবই সিম্পল। তো ফার্স্ট এ আমরা মাউসে যেকোনো একটা জায়গাতে ক্লিক করব, র‍্যান্ডম একটা জায়গাতে। সেটা হবে লাইনের স্টার্ট পয়েন্ট। এবং আরেকটা পয়েন্টে ক্লিক করব, সেটা হবে লাইনের এন্ড পয়েন্ট। সো স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্ট মিলে একটা লাইন তৈরি হয়ে যায়। তাই তো? মানে যেকোনো ২ টা পয়েন্টের সাথে একটা লাইন তৈরি করা সম্ভব। একটা লাইন তৈরি করতে আর তেমন কিছু দরকার হয় না। জাস্ট ২ টা পয়েন্ট হলেই চলে। সো আমরা লাইনে ক্লিক করলাম এবং ফার্স্ট এ এখানে মাউসে একটা ক্লিক করব। লক্ষ্য করবেন আমি কিন্তু ক্লিক করে জাস্ট মাউসটাকে ক্লিক করে ধরে নেই। ক্লিক করে ছেড়ে দিয়েছি। সো এটা একটা ব্যাপার যে আমরা ক্লিক করে ধরে থাকবো না মাউসটা, ছেড়ে দিব মাউসটা। তারপরে বাটনটা ছেড়ে দিব। তারপরে মাউসটাকে একটা নির্দিষ্ট দিকে বা নির্দিষ্ট দূরে নিয়ে যাবো একটা দূরে। তারপরে নিয়ে যেয়ে আরেকটা ক্লিক করব। এই তো। সো যেটা হলো যে একটা লাইন এখানে তৈরি হয়ে গেল এবং সে লাইনটার ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট আমি সিলেক্ট করে দিয়েছি যে এই দুটো পয়েন্ট হবে ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট। এবং এখন লক্ষ্য করবেন যে মাউস পয়েন্টারটা এখনো আরেকটা লাইন দেখবেন একটু ঝাপসা লাইনটা। এই লাইন আরেকটা লাইন সে সেকেন্ড একটা লাইন তৈরি করতে চাচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমরা বলি পলিলাইন। এটা সব CAD সিস্টেমেই আমরা এই জিনিসটা করি। কারণ আমরা ডিজাইনাররা যখন লাইন নিয়ে কাজ করি, আমরা একটা, একটা করে লাইন তৈরি করি না। আমরা একসাথে অনেকগুলো লাইন তৈরি করে দেখা যাচ্ছে একটা বাউন্ডারি তৈরি করি। সো এটা আমাদের সুবিধার্থে এটা হয়েছে যে ১ম লাইনের এন্ড পয়েন্টে ২য় লাইনের শুরু হিসাবে নিয়ে মানে ওই স্টার্টিং পয়েন্ট হিসাবে নিয়ে ২য় লাইনের এন্ড পয়েন্টটাকে সে এখন সিলেক্ট করতে বলছে। দ্যাট মিনস ১ম লাইনটার যেটা এন্ড পয়েন্ট ওটাকে সে ২য় লাইনটার শুরুর পয়েন্ট বা স্টার্টিং পয়েন্ট হিসাবে নিয়ে সে ২য় লাইনটার এখন আমাকে বলছে যে ২য় লাইনটার জাস্ট এন্ড পয়েন্টটা দাও। আমি দিলাম। এবং এখন আমি এটা ২য় লাইনটাও তৈরি করে ফেললাম এবং তারপরে আমি আরেকটা পয়েন্ট এখানে দিতে পারি। তো দেখা যাচ্ছে যে আমি যখন ২য় লাইনটা দিয়ে দিলাম এবং ৩য় লাইনটা তৈরি করতে সে আমাকে যে সেকেন্ড পয়েন্টটা সিলেক্ট করতে বলছে সেই সেকেন্ড পয়েন্টটাকে আমি চাইলে এই যে ১ম লাইনটার যে পয়েন্টটা ফার্স্ট পয়েন্টটা সেটা আমি সিলেক্ট করতে পারি। তাই তো? কিন্তু লক্ষ্য করবেন যে এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ম্যাগনেটিক একটা ব্যাপার করছে এখানে যে যখনই আমি পয়েন্টটার কাছাকাছি নিয়ে যাচ্ছি সে সুন্দরভাবে স্ন্যাপ করে নিচ্ছে। ম্যাগনেটিক একটা ব্যাপার। এটা করার কারণ কি জানো? জিনিসটা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ট্রায়াঙ্গেল হতে পারে বাট অ্যাপ্রোপ্রিয়েট একটা শেপ হতে পারে। সফটওয়্যার বুঝছে যে আমি চাচ্ছি যে এই লাইনটার লাস্ট পয়েন্টের সাথে এই লাইনটার এ এই লাইনটার ফার্স্ট পয়েন্টের সাথে এই লাইনটার লাস্ট পয়েন্ট এসে যুক্ত হোক সেটা আমি চাই। সেটা সফটওয়্যার বুঝছে। দ্যাটস ওয়াই সে ওখানে একটা স্ন্যাপিং দেখাচ্ছে। এই জিনিসটার সুবিধা কি?
এই জিনিসটার সুবিধা আমি আপনাদেরকে দেখাবো। আমি সব আমার সব ট্রেনিং এ আমি এই জিনিসটা একটু দেখাই সময় নিয়ে। যেমন আমাদের সবার পিসিতেই Microsoft Paint আছে, তাই তো? আমি এই জিনিসটা Microsoft Paint এ তৈরি করতে চাই। আমি এরকম একটা লাইন তৈরি করলাম। এরকম আরেকটা লাইন তৈরি করলাম। এখানে আমি নিয়ে এসে এই লাইনটা আমি চাচ্ছি এখন এই লাইনটা 2nd লাইনটা এসে এই লাইনটার সাথে অ্যাটাচড হোক। তো আমি এরকম করে এখানে অ্যাটাচড করলাম। কিন্তু লক্ষ্য করবেন আমি যে এই কর্নার গুলো তৈরি করলাম, কর্নার গুলো কি একদম প্রিসাইজ হয়েছে? আমি একটু জুম করে দেখি। দেখা যাচ্ছে যে এই লাইনটা একটু এই লাইন যে ফার্স্ট লাইনটা সেটা থার্ড লাইনটা অ্যাকচুয়ালি ফার্স্ট লাইনটাকে একটু ক্রস করে গেছে। একদম এক্সাক্টলি এটার ফার্স্ট পয়েন্টে এই ফার্স্ট পয়েন্টটা পড়ে না। আপনি যত জুম করবেন তত এরর দেখা দিবে। কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে না খুব একটা এরর। এখানেও তাই হয়েছে, কিছু না কিছু এরর হয়েছে এবং এখানেও তাই হয়েছে। সো এই যে এক্সাক্ট এই ব্যাপারটা একমাত্র জিওমেট্রি বা জ্যামিতি যেটা বলি বাংলায় আমরা, এই ক্ষেত্রেই পসিবল। সো এখানে আমরা বুঝতে পারছি টোটাল জিনিসটা এই যে টোটাল ওয়ার্ক স্পেসটা আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি ওয়ার্কস্পেস বলবো না, এটা অ্যাকচুয়ালি গ্রাফিক এরিয়া বলবো। গ্রাফিক এরিয়াটা অ্যাকচুয়ালি একটা গ্রাফের মতো এবং গ্রাফের যে পয়েন্টে ফার্স্ট পয়েন্টটার ফার্স্ট ফার্স্ট লাইনটার ফার্স্ট পয়েন্ট যেখানে ছিল সেই গ্রাফেরই ওই পয়েন্টে অ্যাকচুয়ালি লাস্ট লাইনটার লাস্ট পয়েন্টটা ওখানে সে প্লেস করতে আমাকে সাহায্য করেছে, সেটাকেই সে স্ন্যাপিং টুল হিসাবে ইউজ করেছে। কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ক্ষেত্রে বা এরকম বিভিন্ন সফটওয়্যার আছে, এই সফটওয়্যার গুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম কোঅর্ডিনেট সিস্টেম ইউজ করে আমরা কাজ করি না। সো এটাই অ্যাকচুয়ালি জিওমেট্রিক ক্যাড এর ব্যাপার আর কি। সো সো এখন আমরা এই স্ন্যাপিং টুল দিয়ে বিভিন্ন রকম কাজ করতে পারি। যেমন আমরা যদি চাই যে এই লাইনটার একদম মিড পয়েন্ট থেকে আমি একটা লাইন বের করব, সো আমি সেটা করতে পারি এবং সেই পয়েন্টে দেখা যাচ্ছে যে এই লাইনটার মিড পয়েন্টে এসে যুক্ত হচ্ছে। সো খুব সহজেই দেখা যাচ্ছে যে এই লাইনটার যে মিড পয়েন্টটা সেই মিড পয়েন্ট থেকে এই লাইনটার মিড পয়েন্টে একটা লাইন যুক্ত হচ্ছে। সো আমাকে এখানে ওরকম জ্যামিতির মতো উপপাদ্য বা সম্পাদ্যের মতো সুন্দরভাবে এখানে একটা কম্পাস ধরে এপাশে একটা আর্ক দিতে হচ্ছে না, এখানে ধরে আরেকটা আর্ক দিতে হচ্ছে না, এপাশেও তাই করতে হচ্ছে না। হ্যাঁ? অনেক কিছু করতে হতো। সো এত কিছু করা লাগছে না কারণ কম্পিউটারই জানে যে আসলে এখানে মিড পয়েন্ট কোনটা। সে অনুযায়ী আমরা সিলেক্ট করতে পারি। আমরা যখন মেকানিক্যাল ডিজাইনাররা যখন প্রফেশনালি কাজ করি আমরা সবসময় খেয়াল রাখি যে আমাদের স্কেচ যেন সবসময় ফুললি ডিফাইন্ড হয়। আমরা চাই যে আমাদের স্কেচ যেটা আমরা তৈরি করি সেটা যেন একদমই জিওমেট্রিক্যালি সেটা যেন কারেক্ট থাকে। সো এই জন্য আমাদের অনেক কিছু অনেক প্রসিডিউর ফলো করা লাগে। তবে আপনাদেরকে শুরুতেই আমি সেই জিনিসগুলো আসলে বলে আপনাদের উপরে চাপ সৃষ্টি করতে চাই না। আমি কিছু জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতে চাই। সেই জিনিসগুলো দেখলে আপনারা এই সফটওয়্যারে আপনাদের যাত্রাটা খুব সহজেই শুরু হবে। সো এটা একটা ব্যাপার এবং এরপরে আমি আরো কিছু জিনিস দেখাবো। সেটা হচ্ছে যেমন হচ্ছে 2 পয়েন্ট রেক্ট্যাঙ্গল। 2 পয়েন্ট রেক্ট্যাঙ্গল আসলে কি? যে একটা রেক্ট্যাঙ্গল তৈরি করতে তার ২ টা কর্ণ যদি আমি দেখিয়ে দিই যে কর্ণের একটা পয়েন্ট এখানে এবং একটা পয়েন্ট এখানে তাহলে একটা রেক্ট্যাঙ্গল তৈরি হয়ে যায়। তো এই রেক্ট্যাঙ্গলটার একটা ব্যাপার আছে। সেটা হচ্ছে যে এই রেক্ট্যাঙ্গলের আপনারা লক্ষ্য করবেন ৪ টা বাহুর সাথে বিভিন্ন ছোট, ছোট আইকন দেখা যাচ্ছে। এই আইকন গুলাকে বলা হয় হচ্ছে কনস্ট্রেইনটস। তো কনস্ট্রেইনটস কি করে? কনস্ট্রেইনটস গুলো এই জিওমেট্রিক যে ফিগারটা, এই ফিগারটাকে বাধ্য করে যে তার একটা নিজস্ব একটা সংজ্ঞাতে সংজ্ঞায়িত করতে। যেমন এখানে তার সংজ্ঞাটা কি? দেখা যাচ্ছে যে এই যে লাইনটা, এই লাইনটার সাথে যে এই সাইনটা আছে এটাকে বলা হচ্ছে হরাইজন্টাল সাইন। দ্যাট মিনস আমি যাই করি এই লাইনটা হয়তোবা লেংথ বা উইডথ হয়তোবা ভেরিয়েবল চেঞ্জ হতে পারে। যেহেতু এখন আমি তার ডাইমেনশন ডিক্লেয়ার করি নাই। কিন্তু এই লাইনটা সবসময় এই লাইনটা মানে এই রেক্টেঙ্গলের এই লাইনটা সবসময় হরাইজন্টালি অ্যালাইন থাকবে এবং এটাও ভার্টিক্যালি অ্যালাইন থাকবে। এটা হচ্ছে ভার্টিক্যাল সাইন অ্যাকচুয়ালি। সো এটা ভার্টিক্যালি অ্যালাইন থাকবে। সো বোঝা যাচ্ছে যে আসলে এটা সে একটা সংজ্ঞা সে পেয়ে গিয়েছে যে তার আহ এই যে বাহুগুলো আছে এই চতুর্ভুজের সে বাহুগুলো ২ টা বাহু থাকবে ভার্টিক্যাল এবং ২ টা থাকবে হরাইজন্টাল। এবং এরপরে আমি যদি তাকে আরো সংজ্ঞায়িত করতে চাই তাহলে তার ডাইমেনশন আমি দিতে পারি। যেমন আমি তাকে যদি এখানে ডাইমেনশন দিতে চাই তাহলে ডাইমেনশন স্কেচ ডাইমেনশন নামের টুলস আছে। এখানে আমি তার ডাইমেনশন দিতে পারি। যেমন এখানে আমি ডাইমেনশন দিলাম 40 এবং আরেকটা বাহুতে আমি ডাইমেনশন দেবো। তো ডাইমেনশন কিভাবে দেয়? আমি তো কমান্ডটা নিয়েছি, ক্লিক করেছি ফার্স্টে। এখন আমি এখানে জাস্ট একটা লাইনে ক্লিক করব।
ক্লিক করে ছেড়ে দিয়েছি। ক্লিক করে কিন্তু আমি মাউস পয়েন্টারটা ধরে নেই। মাউস বাটনটি কিন্তু আমি ধরে নিই। আমি জাস্ট ক্লিক করে ছেড়ে দিয়েছি। এখন আমি মাউসটাকে যেকোনো একটা দিক জাস্ট সরিয়ে আনবো। একদম এখানেই রেখে দিব না। একটু সরিয়ে আনবো। এনে আরেকটা ক্লিক করব। সো ২ টা ক্লিক। ফার্স্ট এ এখানে আমি আগে লাইনটা সিলেক্ট করলাম যে এই লাইনটা নিয়ে আমি কাজ করব, ডাইমেনশন দিব। তারপরে মাউসটাকে সরিয়ে এনে আরেকটা ক্লিক করলাম। তাহলে হচ্ছে এখানে এখন আমি ডাইমেনশন দিতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা চাইলে একটা ডাইমেনশন বসাতে পারি। এটা যদি আমি এখানে 30 দিয়ে দিই, দিয়ে যদি এন্টার দিই, এখানে এন্টার দিতে হবে। এন্টার দিলে এটা হবে কি? এই বাহুটাকে সে 30 তে কম্প্রেসড করে নিবে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুষমভাবে একটা 40/30 একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গিয়েছে। সো এটা খুবই একটা মজার একটা জিনিস যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে অ্যাকচুয়ালি ডাইমেনশন গুলা প্রেস করবেন। এবং এখন আমি চাচ্ছি যে এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু এখনো যদি আমি একটু মাউস ধরে ক্লিক করে যদি ড্র্যাগ করি চারপাশে, জাস্ট একটু মুভ করি, দেখা যাচ্ছে যে রেক্ট্যাঙ্গেলটা কিন্তু মুভ করছে। দ্যাট মিনস সে এখনো কিন্তু সঠিকভাবে সংজ্ঞায়িত না, ফুললি ডিফাইন না বা ফুললি কনস্ট্রেইনড না। সো জিওমেট্রিক্যালি তাকে ফুললি কনস্ট্রেইন করতে হলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে টোটাল যে গ্রাফিক এরিয়াটা আছে, এটা যেহেতু বললাম যে এটা একটা গ্রাফ, এবং গ্রাফের তো একটা মূল বিন্দু থাকে অবশ্যই, সেটাকে আমরা বলি অরিজিন। এবং এই অরিজিনে আমরা এই জিওমেট্রিক ফিগারটার একটা সম্পর্ক স্থাপন করে দিব। তো অরিজিনের সাথে সম্পর্ক স্থাপন আমরা কি করতে যাচ্ছি? আমরা চাচ্ছি যে এই টোটাল চতুর্ভুজটার এই যে পয়েন্টটা, একটা কর্নার পয়েন্ট, এই কর্নার পয়েন্টটা এই অরিজিনের সাথে একই পয়েন্ট হিসেবে কাজ করবে। দ্যাট মিনস এই কর্নার পয়েন্টটা 0 হয়ে যাবে। তো আমরা সেটা কিভাবে করতে পারি? তো কোনো পয়েন্টকে ফিউশনে অন্য কোনো একটা পয়েন্টের সাথে একই পয়েন্ট হিসাবে তুলে ধরার যে কনস্ট্রেইনটা, এটা অ্যাকচুয়ালি একটা কনস্ট্রেইন ইউজ করতে হবে, যেটা দিয়ে তাকে জিওমেট্রিক্যালি আমি বুঝাতে পারবো যে না আসলে এই পয়েন্ট এবং এই পয়েন্টটা একই পয়েন্ট। তো এই কনস্ট্রেইনটার নাম হচ্ছে কোইন্সিডেন্ট। তো আমরা এখানে কোইন্সিডেন্ট কনস্ট্রেইনটাতে ক্লিক করব এবং তারপরে আমরা এখানে ফার্স্টে এই পয়েন্টটাতে ক্লিক করলাম এবং তারপরে নেক্সট আমরা এই অরিজিনটাতে ক্লিক করলাম। ফলস্বরূপ যেটা হলো, ইমিডিয়েটলি পুরো রেক্ট্যাঙ্গেলটা এখানে শিফট হয়ে এই পয়েন্টে বা অরিজিনে এসে শিফট হলো। যেহেতু অরিজিনে ফিক্সড, অরিজিন তো আর মুভ করবে না, শেপটা মুভ করবে। সো অরিজিনে এই শেপটা মুভ করে এসে সুন্দরভাবে ফিক্সড হয়ে গেল। এবং লক্ষ্য করেন জিনিসটা, যে শেপটা ছিল ব্লু, সেই ব্লু শেপটা হয়ে গেল ব্ল্যাক। আমাদের CAD সফটওয়্যার গুলোতে আমরা যখন কোনো শেপ বা কোনো স্কেচ যখন ব্ল্যাক হয়ে যায়, আমরা বলি সেটা ফুললি ডিফাইন্ড বা ফুললি কনস্ট্রেইনড। দ্যাট মিনস এটা জিওমেট্রিক্যালি এখন একদমই কারেক্ট। এখানে আর কোনো জিওমেট্রিক্যাল আম কনস্ট্রেইনস বা কোনো শর্ত এখানে দেওয়ার দরকার নাই। জিনিসটা একদমই ফুললি ডিফাইন্ড। দ্যাট মিনস একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজটার একটা কর্নার হচ্ছে এই গ্রাফটার 0 তে অবস্থিত এবং সেই চতুর্ভুজটার বাহুগুলো একটা ২ টা বাহু আছে হরাইজন্টাল, ২ টা আছে ভার্টিক্যাল এবং বাকিগুলা তাদের যে ডাইমেনশন গুলা সেগুলো হচ্ছে যে হরাইজন্টালি সেটা হচ্ছে 40 এবং ভার্টিক্যালি সেটা হচ্ছে 30। সো আমরা খুব সুন্দরভাবে জিনিসটার একটা সুন্দর ডেফিনিশন দিয়ে দিতে পারলাম এবং সেটা এখন কনস্ট্রেইনড। অ্যাকচুয়ালি আমি বলব না যে আপনারা শুরু থেকে একদম মানে খুবই ফুললি কনস্ট্রেইনড ভাবে কাজ করেন। শুরুতেই অনেকেই দেখা যাচ্ছে একদমই ভেরি বেসিক অবস্থায় অনেকেই ফুললি কনস্ট্রেইনড অবস্থায় কাজ করতে পারে না বা একটু সমস্যা ফেস করে। আমি বলব যে অবশ্যই আপনারা ডাইমেনশনিংটা এট লিস্ট ভালো করে করার চেষ্টা করবেন। কনস্ট্রেইনটস গুলো একটু, একটু করে বুঝবেন এবং পরবর্তীতে যদি আপনারা অবশ্যই এই 3D মডেলিং বা মেকানিক্যাল ডিজাইন বা ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনের ব্যাপারে আপনাদের আগ্রহ বেশি থেকে থাকে, অবশ্যই আপনারা অনেক বেশি চেষ্টা করবেন এই কিছু প্রোটোকল গুলোকে ধরে বেঁধে শেখার। সো অবশ্যই এটা যদি আপনি ভালো প্রফেশনালি কাজ করতে চান, অবশ্যই আপনাকে এটা মেইনটেইন করতে হবে যে আপনি স্কেচ গুলোকে কনস্ট্রেইন করছেন কিনা। আর এই ব্যাপারটা অ্যাকচুয়ালি চর্চার। এটা এরকম না যে দেখে মনে হচ্ছে এতগুলো শর্ত দিতে হচ্ছে একটা সামান্য রেক্টাঙ্গেল কে কনস্ট্রেইন করতে। আসলে এটা আপনি যত কাজ করবেন, স্কেচিং করবেন যত বেশি, আপনি নিজেই আসলে ধীরে, ধীরে জিওমেট্রিক্যাল জিনিসগুলো আপনার ভিতরেই কাজ করবে যে আসলে এটা তো কনস্ট্রেইন করতে হলে আমাকে এটা দিতে হবে। তো এটা খুবই সহজ। একটু এফোর্ট দিতে হয় কয়েকদিন, তাহলে আপনি এই জিনিসগুলো শিখে যাবেন। এটা গেল একটা ব্যাপার। এখন আমরা একটু সার্কেল তৈরি করা শিখবো যে সার্কেল কিভাবে তৈরি করতে হয়। এখানে সার্কেল কমান্ড আছে। এখানে যদি আমরা ক্লিক করি তো দেখা যাচ্ছে যে সার্কেলের সেন্টার পয়েন্ট যেটা, সেটা সেন্টার পয়েন্টটা সিলেক্ট করার জন্য সে আমাকে বলছে। তো যেকোনো একটা জায়গাতে আমি যেকোনো একটা পয়েন্টকে আমি সেন্টার পয়েন্ট হিসেবে ধরলাম।
এবং ক্লিক করে ছেড়ে দেওয়ার পরে সার্কেল একটা সে তৈরি করছে। সো মাউস কিন্তু আমি কোনো জায়গাতেই ক্লিক করে ধরে নেই, হ্যাঁ? জাস্ট ক্লিক করে ছেড়ে দিই আমি। তাহলে ওই পয়েন্টটা ডিফাইন হয়ে গেল যে ওখানে হচ্ছে ওর সেন্টার। তারপরে আমি জাস্ট মাউসটাকে একটু বাইরের দিকে টেনে নিয়ে এসে জাস্ট আরেকটা ক্লিক করছি। তো তাহলে যেটা হচ্ছে যে ফার্স্ট এ আমি সেন্টারটা ডিফাইন করেছি, পরে হচ্ছে পেরিমিটারটা আমি ডিফাইন করলাম। সরি ডিফাইন না মানে এখানে অবস্থান করালাম আরকি। তো এখন হচ্ছে সার্কেলটা যেটা হলো যে একটা সার্কেল তৈরি হয়ে গেল এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। এখন এই কমান্ড থেকে আমরা বেরিয়ে আসতে পারি। আমরা রাইট ক্লিক করে ওকে করলেও সার্কেল কমান্ড থেকে বের হয়ে আসতে পারবো, অথবা ফিউশনে যেকোনো কমান্ড থেকে বের হয়ে আসার জন্য ধরে নিন আপনার সেই কমান্ডটা দরকার নাই আর ইউজ করার বর্তমানে। সো সেটার জন্য আপনার ইএসসি কিবোর্ডের ইএসসি কিটা প্রেস করতে পারেন, তাহলে বের হয়ে আসতে পারে। ও আরেকটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে লাইন কমান্ডও যেরকম দেখেন সেই ক্ষেত্রে যে ধরে নিন আপনারা একটা লাইন তৈরি করতে যাচ্ছেন, যে এখানে জাস্ট একটা লাইন থাকবে, এখানে সেকেন্ড একটা লাইন তৈরি হবে না, তাহলে কমান্ড থেকে বের হয়ে আসার নিয়ম কি? ইএসসি কিবোর্ডে ইএসসি টা প্রেস করতে হবে, তাহলে কি হচ্ছে কমান্ড থেকে বের হয়ে যাচ্ছে এবং জাস্ট এই লাইনটাই রয়ে যাচ্ছে। তো এই জিনিসগুলো বিগিনারদের জন্য খুবই দরকারি এবং এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন যে এভাবে কাজ করতে হয়। দরকার হলে এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই দিয়ে দেওয়া হবে IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে বারবার দেখবেন, তাহলে এই বেসিক জিনিসগুলো আপনারা আরো ক্লিয়ার হতে পারবেন। সো এটা একটা ব্যাপার। এখন আমি এই সার্কেলটাকে আমি একটা ডাইমেনশন দিতে চাচ্ছি। আমি যদি চাই যে সার্কেলটাকে আমি জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে বড় করব, তাহলে বড় করতে পারছি, আবার ছোট করতে পারছি। কিন্তু অ্যাকচুয়ালি এই সার্কেলটাকে কিন্তু একটা নির্দিষ্ট সাইজ আমার বলে দিতে হবে। সো এটার সার্কেলটার সাইজ আমার বলতে হলে ডাইমেনশন কমান্ডে যেতে হবে। ডাইমেনশন কমান্ডে ক্লিক করে আমি এখানে একটা সার্কেলে যদি ক্লিক করি, ক্লিক করে জাস্ট ছেড়ে দিয়ে বাইরে ডাইমেনশনটাকে নিয়ে এসে আরেকবার যদি ক্লিক করি, তাহলে আমি আরেকটা ডায়ামিটার দিতে পারি। তাহলে ডায়ামিটারটা কত? 25, মানে 25 ডায়ামিটার। ডায়ামিটার মানে কি? ব্যাস। তো এটার হচ্ছে ব্যাসটা আমি বলে দিলাম যে 25 হচ্ছে এটার ব্যাস বা ডায়ামিটার। সো এখন এই সার্কেলটাকে আমি কি করতে পারি? আহ অলরেডি আমি তাকে তার ডায়ামিটার বলে দিলাম, কিন্তু তার কিন্তু পজিশন ঠিক নাই। সো আমরা যেটা বুঝলাম যে একটা স্কেচকে, যেকোনো একটা স্কেচকে দুটা জিনিস দিয়ে ফুললি ডিফাইন করা যায়। এক হচ্ছে তার সাইজ আমাকে বলে দিতে হবে, একটা হলো সাইজ, আরেকটা হচ্ছে তার লোকেশন। তো একটা স্কেচ এলিমেন্ট আছে, সেটা কেন ফুললি ডিফাইন থাকতে পারে, সরি আন্ডার ডিফাইন্ড থাকতে পারে, মানে এই যে ব্লু হয়ে আছে, এখন যে ব্লু কেন হয়ে আছে, কারণ হলো তার সাইজ অথবা লোকেশন কোনো একটা ভ্যালু আমার দেওয়া হয় নাই। সো আমি তার সাইজ দিয়েছি কিন্তু তার লোকেশন কিন্তু আমি ডিফাইন করে দিই নাই। সো আমি যদি বলি যে এইখান থেকে জাস্ট ডাইমেনশন কমান্ডই আমি ইউজ করছি, এই সার্কেলটা আমি এই লাইনটা থেকে যদি বলি যে এটা 20 ভার্টিক্যালি উপরে আছে, আমি যদি বলি যে এখান থেকে এই লাইনটা 15 দূরে আছে, তাহলে সে কিন্তু ব্ল্যাক হয়ে যাচ্ছে এবং তার লোকেশনটা আমি ফিক্স করে দিলাম। এখানে লক্ষ্য করবেন লোকেশন ফিক্স করতে কিন্তু হিসাবে আমার অরিজিনের সাথে সম্পর্ক রাখা উচিত ছিল, কিন্তু সম্পর্কটা আসলে পরোক্ষভাবে তৈরি হয়েছে। কেমন? দেখা যাচ্ছে যে রেক্ট্যাঙ্গেলটা কিন্তু ফুললি ডিফাইন্ড, দ্যাট মিনস এই রেক্ট্যাঙ্গেলের প্রত্যেকটা এলিমেন্টের সাথে অরিজিনের একটা কোনো না কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা সম্পর্ক আছে। যেমন এটা 40, এই লাইনটার একটা প্রত্যক্ষ একটা সম্পর্ক হয়েছে যে অরিজিন থেকে এটা 40 দূরে এবং এখানে 30 দূরে এখানে একটা লাইন আছে। সো এরকম অরিজিনের সাথে সম্পর্কযুক্ত বা ফুললি ডিফাইন্ড একটা অবজেক্টের সাথে অন্য একটা অবজেক্টের যদি এরকম কনস্ট্রেইন, লোকেশন কনস্ট্রেইন আমি তৈরি করে দিই, তাহলেও কিন্তু এই অবজেক্টটা ফুললি ডিফাইন হচ্ছে। আমরা এটা শিখে গেলাম যে আমরা আইদার আমাকে এই অবজেক্টটার সাইজ অথবা লোকেশন সবকিছু আমাকে দিয়ে একটা অবজেক্টের অবজেক্টকে ফুললি কনস্ট্রেইন বা ফুললি ডিফাইন করতে হবে। এটা একটা ব্যাপার। এখন আমি এই সার্কেলটাকে এখানে তৈরি করতে চাচ্ছি না, আমি ডিলিট করে দিলাম। তো কিভাবে আসলে ডিলিট হয়? আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরে আনি। আমি যদি এই এলিমেন্টটাকে যদি ডিলিট করতে চাই বা মুছে ফেলতে চাই, তাহলে কিভাবে মুছে ফেলতে পারি? জাস্ট এখানে ক্লিক করব, এই এলিমেন্টটাতে ক্লিক করার পরে আমি দিব ডিলিট। কিবোর্ডের ডিলিট যদি প্রেস করি, দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ইজিলি সেটা ডিলিট হয়ে যাচ্ছে, মুছে যাচ্ছে।
সো এটা একটা ব্যাপার এই ফিউশন 360 তে কোনো একটা স্কেচকে মুছে ফেলার। আরেকটা উপায় আছে যে কিভাবে আমরা স্কেচকে এখান থেকে মুছে ফেলতে পারি। সেটা হলো যে ট্রিম। অ্যাকচুয়ালি আমি ধরে নেন এরকম একটা অংশ আমি নিয়েছি। এখন এই অংশতে আমি একটা পোরশন মানে জাস্ট এখানে আমি যদি চাই যে আমি এই ২ টা লাইনের সাপেক্ষে এই লাইনটার একটা অংশ বাদ দিতে চাই, তাহলে আমি ট্রিম করতে পারি। ট্রিমটা কিভাবে কাজ করে? জাস্ট এখানে ট্রিম কমান্ড আছে। আমি যদি জাস্ট এখানে ক্লিক করে যে অংশটুকু intersected কোনো একটা জায়গাতে যেকোনো অংশতে ক্লিক করি, তাহলে সেই অংশটা ট্রিম হয়ে যায়। সে খুব ইন্টেলিজেন্ট ভাবে জিনিসটা করে ফেলে। দ্যাট মিনস এখানে যেটা হয়েছে এই লাইনটা এবং এই লাইনটা মো এই যে যেটা বিগার যে লাইনটা রেক্টেঙ্গেলের এই লাইনটাকে ছেদ করেছে। সো ছেদ করার কারণে আমি সেই অংশটুকুর মানে ইন্টারসেক্ট করার যে অংশটুকু সেই অংশটুকুকে ট্রিম কমান্ড দিয়ে ট্রিম করে নিতে পারি। সো এটা খুবই মজার একটা জিনিস। এখানে Fusion 360 তে ইরেজার টাইপের কোনো টুল নাই। যেটা অ্যাকচুয়ালি আমরা অন্যান্য বিভিন্ন সফটওয়্যারে আমরা পাচ্ছি যে একটা অংশ চাচ্ছি না রাবার বা ইরেজার যেটা আমরা বলি বাংলায় আরকি। এটা দিয়ে আমরা জাস্ট পরিষ্কার করে নিলাম। এটা আমরা করতে পারি না। CAD কোনো সফটওয়্যারে এরকম ইরেজার কোনো টুল নাই। আইদার আপনাকে পুরোপুরি পুরো অবজেক্টটাকে ডিলিট করে দিতে হবে, নাইদার আপনাকে ট্রিম করতে হবে অন্য একটা অবজেক্টের সাপেক্ষে। সো এটা একটা ব্যাপার আমরা শিখলাম। এখন আমরা দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি ফিলেট করা যায়। এটা করলে আমরা অ্যাকচুয়ালি ফিলেট মানে আ 2D যে পোরশনটুকু এটুকু আমরা শিখে যাব। তো ফিলেট আসলে কি করে যে শার্প একটা কর্নারকে স্মুথ করে রাউন্ড করে দেয়। সে রাউন্ডটা করে একটা আর্ক দিয়ে, একটা সার্কুলার একটা আর্ক দিয়ে সেটাকে রাউন্ড করে। সাউন্ড ফার্স্ট এ এখানে সিলেক্ট করব যে আমরা এই দুটো লাইনের মধ্যে একটা ফিলেট করতে যাচ্ছি, এটাকে স্মুথ করতে যাচ্ছি এবং সেই আর্কটার রেড 10 যদি এন্টার দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে এই আর্কটাকে সে সুন্দরভাবে রাউন্ড করে দিয়ে একটা ফিলেট করছে। সো এটা অ্যাকচুয়ালি ফিলেটের ব্যাপারটা এবং এখানে আমি যদি চাই যে এখানে আমি একটা সার্কেল করতে চাই, এখানে একটা সার্কেল থাকবে তো আমি এটা দিয়ে দিব তাহলে এটা ফুললি ডিফাইন্ড বা ফুললি কনস্ট্রেইনড হবে। সো এখন আমি যেটা করব যে আমি আমার কাজ এই স্কেচিং করাটা শেষ। এখন যদি আমি চাই যে আমি এই স্কেচ থেকে বের হয়ে যাব, তাহলে ফিনিশ স্কেচ দিয়ে দিব। লক্ষ্য করবেন আমি জাস্ট এখানে হোম বাটনে ক্লিক করে একটু 3D ভিউতে যাই। 3D ভিউতে দেখছি আমি জিনিসটাকে। স্কেচটা তো আর 3D হয়নি, স্কেচটা এখনো 2D জাস্ট 3D পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি অ্যাকচুয়ালি। তো আমরা দেখতে পাচ্ছি টাইমলাইনে স্কেচ 3 নামে একটা স্কেচ তৈরি হয়েছে। সো এখানে আরেকটা স্কেচ তৈরি হয়েছিল আগের, ওটা আমি ডিলিট করে দিলাম। তো এই স্কেচ 3 টা যেটা তৈরি হয়েছে এটাকে যদি আমি চাই যে এটাকে আমি এডিট করব, আমি জাস্ট এটাকে রাইট ক্লিক করে যদি এডিটে ক্লিক করি তাহলে আমি এখানে এটাকে এডিট করতে পারবো। আমি যদি এখানে ডাবল ক্লিক করি কোনো একটা ডাইমেনশন চেঞ্জ করতে চাই তাহলে খুব সহজে আমি করতে পারবো। 50 দিয়ে দিলাম তাহলে ডাইমেনশনটা 50 হয়ে গেল। এবং তারপরে আমরা এখানে ফিনিশ স্কেচ দিলাম, সেখান থেকে আমি বের হয়ে গেলাম। এখন আমি যদি চাই যে এটাকে আমি 3D বানাবো, বিভিন্নভাবে এটাকে 3D বানানো যায়। তো আমি ফার্স্ট অফ অল যেটা সবচেয়ে সিম্পল 3D তৈরি করার কমান্ড সেটা হচ্ছে এক্সট্রুড। এক্সট্রুড করি তাহলে সেটা কি হয়? এক্সট্রুড কমান্ডটা কি করে? কোনো একটা ক্লোজড একটা স্কেচ যেটা ক্লোজড সেই স্কেচকে সে একটা থিকনেস দান করে। সো এই যে স্কেচটা সেই স্কেচটার কিন্তু কোনো থিকনেস নাই। সেটা একটা 2D 0 থিকনেস এ অবস্থিত একটা প্লেনে সে একটা 2D হয়ে রয়ে গেছে। সো এখানে আমি এই জিনিসটাকে একটা নির্দিষ্ট থিকনেস যদি দান করতে চাই তাহলে আমাকে এক্সট্রুড কমান্ড ইউজ করতে হবে। তো আমি এখানে এক্সট্রুড এ ক্লিক করলাম এবং তারপরে আমি তাকে সিলেক্ট করে দেব যে আমি এই পোরশনটা এই যে ক্লোজড পোরশন যে পোরশনটুকু ক্লোজড এই পোরশনটুকুকে আমি এক্সট্রুড করতে চাই। নট দিস ওয়ান, দিস ওয়ান। আবার আমি দুটাকে একসাথেও কিন্তু করতে পারি। তো যাই হোক আমি জাস্ট বাইরের পোরশনটুকুকে নিচ্ছি। এরপরে আমি এখানে জাস্ট এখানে একটা এক্সট্রুডের প্যানেল আমরা দেখতে পাচ্ছি। এই এক্সট্রুডের প্যানেলটাতে আমরা জাস্ট ডিসট্যান্স যদি দিয়ে দিই যে এখানে কত ডিসট্যান্সের আমি এক্সট্রুড করব, সে 20, তো সে একটা প্রিভিউ দেখাচ্ছে যে, যে 3D অবজেক্টটা তৈরি হবে সেটা অ্যাকচুয়ালি এরকম। সো আমি এই 3D অবজেক্টটাকে দেখতে পাচ্ছি এবং এখানে আমি যদি ওকে দিয়ে দিই তাহলে সে খুব সহজেই ওই স্কেচটার উপরে বেস করে একটা 3D অবজেক্ট তৈরি করছে। এখন মনে রাখতে হবে এই 3D অবজেক্টটার উপরে কিন্তু স্কেচটার প্রভাব সবসময় বজায় থাকবে। ইয়েস। তো
এই যে 3D অবজেক্টের উপরে যে তার স্কেচটা প্রভাব এখনো বজায় আছে, এটা কিভাবে আমরা দেখতে পারি? তো চলুন আমরা একটু টেস্ট করে দেখি যে আমরা এখানে একটা সামান্য এডিট করে দেখব যেন এক্সট্রুডটাও বা 3D অবজেক্টটাও যেন খুব কুইকলি চেঞ্জ হয়ে যায়, যেটা প্যারামেট্রিক সফটওয়্যারের বিউটি। সো আমরা এখানে রাইট ক্লিক করলাম স্কেচটাতে এবং এডিট স্কেচ দিলাম। এখন আমি চাচ্ছি যে এই স্কেচটাতে যে 50 করেছিলাম এটা অ্যাকচুয়ালি 40 হবে, দিয়ে এন্টার দিলাম। আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এই চেঞ্জটা করেছি আর কি। তো আমরা 40 করেছি এবং এখানে এখন আমি ফিনিশ স্কেচ দিয়ে বের হয়ে যাব। সেটা হয় কি, ফিউশন পুরো জিনিসটাকে সেই অনুযায়ী আপডেট করে 40 ওই ডাইমেনশনটার সাথে এই 3D টাকে অ্যালাইন করে নিল এবং সেই অনুযায়ী কিন্তু এই অবজেক্টটা তৈরি হয়েছে। সো আগে ছিল এটা বেশ বড় একটা অবজেক্ট, সেটা এখন 10 মিলিমিটার কমে ছোট হয়ে গেল। সো এটা একটা ব্যাপার। এবং এই সাথে আমি যদি চাই যে আরো একটা পরিবর্তন এখানে যদি আনতে চাই, যে রাইট ক্লিক করে এডিট স্কেচ দিয়ে আমি যদি এখানে চাই যে 20 20 না তো 18 যদি দিই, সো এই হোলটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমি যদি এখানে ফিনিশ স্কেচ দিই তাহলে সেই অনুযায়ী কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই অনুযায়ী অ্যাকচুয়ালি আমরা সহজেই এই বিভিন্ন ডিজাইনকে আমরা চেঞ্জ করতে পারি এবং বিভিন্ন অবজেক্টস তৈরি করতে পারি। তো আমরা একটা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখব মডেলিং এর, এবং সেই অনুযায়ী আমরা অ্যাসাইনমেন্ট গুলো আমরা এই অনুযায়ী করব। সো ফার্স্টে আমরা একটা দেখি, মডেলিং বের করি। আমি জাস্ট স্ক্রিনটা স্টপ স্ক্রিন শেয়ার দিই এবং আমি মডেলিংটা বের করি। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মডেল দেওয়া আছে যেখানে তার মেজারমেন্টস গুলো দেওয়া আছে, যে সে আসলে কত কত মেজারমেন্টস এখানে আছে। সো আমরা একটু ভালো করে দেখি, জুম আউট করে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে টপ ভিউ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এটা হলো রাইট ভিউ। আমরা দেখতে পাচ্ছি 3D রিপ্রেজেন্টেশনটা এরকম। টপ ভিউটাতে এখানে যে দুটো সার্কুলার রিং আছে, এই রিং দুটার ডাইমেনশন দেওয়া আছে, একটা হলো 50, একটা হলো 30। তারপরে নিচে একটা বটম পোর্শন আছে। সো এই বটম পোর্শনটা এরকম 60, 12.5 আর হচ্ছে 12, এরকম সুন্দরভাবে ডাইমেনশন গুলো দেওয়া আছে। সো এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখন আমরা যেটা করব, দেখা যাচ্ছে এখানে দুই রকম থিকনেস দেওয়া হয়েছে। একটা থিকনেস হচ্ছে এইটুকু, জাস্ট এই বটম পোর্শন টুকুর যে থিকনেসটা, সেটা একটা থিকনেস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 20 থিকনেস। তারপরে আবার আমরা আরেকটা থিকনেস দিব, সেটা হলো 40 থিকনেস, যেটা শুধুমাত্র এই সার্কুলার রিং দুটার জন্য হয়েছে। খুবই ইজি। সো এটা আমরা কিভাবে তৈরি করতে পারি? দুটা এক্সট্রুড কমান্ড ইউজ করব আমরা, তার সেভাবে তৈরি করতে পারি। সো আমরা স্কেচ করব একটা, কিন্তু এক্সট্রুড করব দুইটা। হ্যাঁ, সো স্কেচটা আগে আমরা করে ফেলি। এই টপ স্কেচটা আমাদের আগে করতে হবে, কারণ আমরা থিকনেসের ডিরেকশনটা হচ্ছে টপ এর সাথে একদমই পারপেন্ডিকুলার, তাই তো? সো আমাকে আগে এই স্কেচটা এক্সট্রুড মানে বানাতে হবে, তারপরে আমি দুটো থিকনেস দিয়ে এই জিনিসটা বানাতে পারবো। সো আমাকে এইভাবে প্ল্যান করতে হবে, এবং প্ল্যান করা আমার শেষ। এখন আমি তৈরি করা শুরু করব। সো আমরা যেটা করব, এখন যাব হচ্ছে আমরা ফিউশন 360 তে, এবং ফিউশনে যে আমরা একটা নতুন ফাইল বা নতুন ডকুমেন্ট আমরা এখানে ওপেন করব, যে কিভাবে আমরা কাজ করতে পারি। ডোন্ট সেভ, আমরা ওটা ইউজ করব না, সেজন্য ডোন্ট সেভ দিয়েছি। এখন আমরা যেটা করব, যে এখানে আমরা স্কেচ করব। তো ক্রিয়েট স্কেচে দিলাম, এবং যেটা টপ প্লেন, যেটা এক্স ওয়াই ক্লিক করলাম, এবং আমরা এখানে সুন্দরভাবে আগে একটা সার্কেল তৈরি করলাম। একটা না, দুইটাই করি একসাথে। ওকে, তো স্কেচ করার জন্য আমার একটা রেসিপি আছে, আপনারা আশা করি সেই রেসিপিটা ফলো করতে পারেন। আমি পার্সোনালি অ্যাজ অ্যান এক্সপার্ট আমি এই জিনিসটা খুব ফলো করি, এবং আমার সাথে যারা এক্সপার্ট এলিট আছেন, আমরা সবাই এই জিনিসটাকে খুবই পছন্দ করি। যে স্কেচ করতে গেলে, কমপ্লেক্স বা সিম্পল যে কোনো স্কেচ করতে গেলে, আগে ফার্স্টে আমরা যে কোনো একটা এলিমেন্ট, অটোডেস্কের ক্ষেত্রে আর কি, যে কোনো একটা এলিমেন্ট আগে তৈরি করি, সেই এলিমেন্টটার আগে একটা ডাইমেনশন দিই। তো যেটা ডাইমেনশন আমরা আগে সেটা দিয়ে নিই। তো এটার একটা যে কোনো একটা ডাইমেনশন আমরা দিয়ে নিব এখানে।
দেখা যাচ্ছে এটা হচ্ছে 50 ডায়ামিটার। তো আমরা আগে 50 ডায়ামিটার আগে দিয়ে নিব, ডাইমেনশনে যে 50 ডায়ামিটার দিয়ে নিব। তো 50 দিলে এটা কতটুকু হয়? এইটুকু হয়। সো এটুকু আমার বোঝা শেষ যে 50 দিলে জিনিসটা এইটুকু পোর্শন পর্যন্ত হয়। এখন আমরা ভিতরের সার্কেলটাও সে অনুযায়ী ছোট করে নিলাম। ওটা ডাইমেনশন হচ্ছে 30, আমরা দিয়ে নিতে পারি 30, না দিলেও চলে, এটা পরে দিলেও চলবে আর কি। তো যাই হোক, ডাইমেনশন নিয়ে এরপরে আমার তেমন কোনো চিন্তা থাকবে না, আমি এটা নিয়ে আর ডাইমেনশন নিয়ে চিন্তা করব না। আমি যেটা করব, এখন আমি রাফলি এই টপ যে স্কেচটা আছে সেই স্কেচটাকে রাফলি তৈরি করে নিব, তারপর আমি কনস্ট্রেইনস অ্যাপ্লাই করব, তারপরে আমি ডাইমেনশন দিব। সো এটা একটা স্টেপ, 3টা স্টেপ। ফার্স্টে আমি একটা করব, সবচেয়ে বড় বা যে কোনো একটা এলিমেন্ট আমি তৈরি করে আগে ডাইমেনশন বসিয়ে দেখব যে সেটা আসলে কতটুকু হচ্ছে। ওকে, ডাইমেনশন বসানো শেষ। এখন আমি যেটা করব যে বাকি যে পোর্শন যেটুকু আছে এটাকে আমি রাফলি তৈরি করব। তারপরে আমি কি করব, কনস্ট্রেইনস গুলো অ্যাপ্লাই করব, বিভিন্ন কনস্ট্রেইনস আছে সেই কনস্ট্রেইনস গুলো অ্যাপ্লাই করব এবং তারপরে ডাইমেনশন অ্যাপ্লাই করব। ভেরি সিম্পল। সো আমি এখন যেটা করছি, এখানে যে কোনো একটা পোর্শনে আমি ক্লিক করে লাইন কমান্ড নিচ্ছি, রাফলি আমি জাস্ট ওই জিনিসগুলো তৈরি করে নিই। জাস্ট কানেক্ট করে দিই এখানে। ওকে, তো আমার রাফলি জিনিসটা তৈরি করা শেষ, তাই তো। এখন আমি এখানে কিছু কনস্ট্রেইনস অ্যাপ্লাই করে জিনিসটাকে সোজা করব। কিভাবে? এখানে হচ্ছে হরাইজন্টাল ভার্টিক্যাল কিছু কনস্ট্রেইনস আছে, এই কনস্ট্রেইনটাকে আমি অ্যাপ্লাই করব। তো হরাইজন্টাল ভার্টিক্যাল কনস্ট্রেইনটা কি করে? একটা লাইনকে হরাইজন্টালি অ্যালাইন করে। তো আমি এখানে যখন ক্লিক করব এটা হরাইজন্টালি অ্যালাইনড হচ্ছে। আবার এখানে এই লাইনটাও কিন্তু হরাইজন্টাল, আমি এখানেও ক্লিক করছি, এটা অ্যালাইনড হচ্ছে। আচ্ছা, এখন আরেকটা যেটা কমান্ড আছে এখানে, কোলিনিয়ার। আমরা জানি এই লাইনটা এবং এই লাইনটা একই লাইন বরাবর থাকবে, কোলিনিয়ার তারা। So আমি যদি এখানে দুটোতে ক্লিক করি তাহলে তারা কি হবে, একই লাইন বরাবর কাজ করবে, লিনিয়ার আচরণ করবে, যদিও তারা দুটো লাইন। ওকে, এরপরে আমরা দিব ইকুয়াল। ইকুয়াল কি, আসলে এই লাইনটা এবং এই লাইনটা তারা শুধুমাত্র কোলিনিয়ার না, তারা ইকুয়ালও। ওকে, এরপরে আমরা জানি এই লাইনটা এবং এই লাইনটা, এই দুটো লাইনও ইকুয়াল হবে। সো ইকুয়াল হয়েছে। ওকে, এখানে একটা এরর দেখা দিয়েছে, নেসেসারি ছিল না ইকুয়াল দেওয়ার। যাই হোক, এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পয়েন্টটা, এখানে এই যে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এবং এই পয়েন্টটা, এই পয়েন্টটা এবং এই লাইনের এন্ড পয়েন্টটা, এই দুটো পয়েন্ট হচ্ছে ভার্টিক্যাল। সো তারা ভার্টিক্যালি অ্যালাইনড আছে, কোনো সমস্যা নেই। এখানেও এরর দেখাচ্ছে। এরর দেখানো মানেই হচ্ছে যে আপনার স্কেচটা আইদার ফুললি কনস্ট্রেইন না, ওভার কনস্ট্রেইন হয়ে যাচ্ছে, নাহলে আন্ডার কনস্ট্রেইন হয়ে যাচ্ছে। যেহেতু এখানে ট্যানজেন্ট দুটো দেওয়া আছে, সো তারা ফুললি কনস্ট্রেইন হয়ে আছে, সমস্যা নাই এই ক্ষেত্রে। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে যে ডাইমেনশন অ্যাপ্লাই করা দরকার। আমার কনস্ট্রেইনস গুলো অ্যাপ্লাই করা প্রায় শেষ, কিন্তু তার আগে আমি জাস্ট এখানে একটা কনস্ট্রেইন এখানে বাকি আছে, এখানে দিতে হবে এই কনস্ট্রেইনটা, এবং এখানেও ভার্টিক্যালি এটাকে কনস্ট্রেইন করে নিতে হবে। ওকে, ডান। এখন আমি যেটা করব যে ডাইমেনশনটা অ্যাপ্লাই করা শুরু করব। সো ডাইমেনশন অ্যাপ্লাই করতে হলে ফার্স্টে আমি দিচ্ছি হচ্ছে এখানে এই রেডিয়াসটা, যেটা অ্যাকচুয়ালি 12.5 এই রেডিয়াসটা আমরা দিয়ে দিব। সো আমি ডায়ামিটারে গেলাম, এখানে দিব হচ্ছে 12.5। সো এইটুকু আমার সুন্দরভাবে কনস্ট্রেন্ট হয়েছে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আছে হচ্ছে 12 এবং আছে হচ্ছে 60। সো বড় এই লাইনটা হচ্ছে 60 এবং এটা হচ্ছে 12। সো ভেরি ভেরি ওয়েল, কোনো সমস্যা নাই। সো আমরা এটা দিচ্ছি হচ্ছে 60। এখানে জিনিসটা একদম কম্প্রেসড হয়ে গেছে একদম, সেটা দরকার নাই। আমি এখানে ক্লিক করে জিনিসটাকে ভিতরের দিকে ড্র্যাগ করে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নাই। এখানে ক্লিক করে ড্র্যাগ করলেই চলবে। ওকে, আর এখানে আছে হচ্ছে 12। আমি এখানে 12 দিয়ে নিলাম। এই জিনিসটা খুব সহজে তৈরি করা গেল। এখন আমি যদি চাই যে এটা থেকে বেরিয়ে আসবো স্কেচ থেকে, যেহেতু আমার স্কেচ তৈরি করা শেষ, সেহেতু আমি এখানে ফিনিশ স্কেচ দিয়ে বের হয়ে আসলাম এবং এরকম করে জাস্ট এরকম 3D ভিউতে চলে আসলাম।
এরপর আমার যেহেতু স্কেচটা তৈরি করা শেষ, আমার এখন এক্সট্রুড করার পালা। সো আমার এক্সট্রুড করতে হলে প্রথম এই পোর্শন যেটুকু সার্কুলার ছাড়া সেটা হচ্ছে 20 এবং সার্কুলার সহ যেটা সার্কুলার অংশটুকু খালি সেটা হচ্ছে 40। তো আমার 40 আর 20 এখানে এক্সট্রুড করতে হচ্ছে। সো আমি এক্সট্রুডে গেলাম এবং এখানে ক্লিক করলাম, করে এখানে দিচ্ছি হচ্ছে 20, এন্টার। এবং আমি আবার স্কেচটাকে একটু অ্যাপিয়ার করি, জাস্ট এখানে স্কেচ ফোল্ডারের ভিতরে স্কেচটা আছে, অ্যাপিয়ার করি, দিয়ে আমি জাস্ট এখানে ক্লিক করে এক্সট্রুড দিয়ে আমি জাস্ট দিব হচ্ছে 40। আমি স্কেচটাকে আবার হাইড করে দিই এখানে। সো আমাদের এই অবজেক্টটা তৈরি হয়ে গেল। এখন আমি কিন্তু এটা আপনাদেরকে দেখালাম, এটা একটা ইজি মানে কমপ্লেক্স ওয়ে, বিকজ আমি স্কেচ কনস্ট্রেন্টস গুলাকে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাতে চাইলাম। এটাকে কিন্তু আর একটু ইজি ওয়েতে তৈরি করা সম্ভব। তো সেই ইজি ওয়েটা কি, আমি একটু একটু ব্যাকে যাই, জিনিসটা একটু ডিলিট করে দিই, এটা ডিলিট এবং সেই সাথে এটাও ডিলিট। সো সেটা কিভাবে, এই কনস্ট্রেন্টস এর জিনিসগুলা কেন এত জটিলতা করতে হলো সেটা আমি দেখাচ্ছি। আমি জাস্ট এই পোর্শনটুকুকে আবার ডিলিট করে দিই। তো আমরা সেই সার্কেল দুটাতে আবার ফিরে আসলাম, তাই তো? এখন আমি যেটা করতে পারি, আমরা জানি জিনিসটা দেখে এখানে যে এই টোটাল জিনিসটা, এই যে নিচের যে পোর্শনটা, এই টোটাল পোর্শনটা কিন্তু এটা হরাইজন্টাল, এটা হরাইজন্টাল, এখানেও কিন্তু সমান দূরত্বে আছে। সো এই দুটাও কিন্তু অ্যালাইনড। সো আমরা জানি যে এটা টোটাল জিনিসটা একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে আনা সম্ভব। আমরা খুব সহজেই জাস্ট আমরা যদি এখানে এই সার্কেলটা জাস্ট কোয়াড্রেন্ট এই পোর্শনটাতে যদি আমরা ক্লিক করি, যে যদি একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি, তৈরি করে এই রেক্ট্যাঙ্গেলটার যে এই যে বাহুটা, এই বাহুটাকে যদি সেন্টারের সাথে কোইন্সিডেন্ট করে দিই, তাহলে হলো কি এই বাহুটা সেন্টারের সাথে কোইন্সিডেন্ট। এখন আমি যদি বলি যে এই যে পয়েন্টটা, এই লাইনটার এই পয়েন্টটা যদি এই সার্কেলটার সাথে যুক্ত, তাহলে কি কি হলো, এই পোর্শনটা খুব সহজেই তৈরি হয়ে গেল, খুবই সহজ। এখন আমি জাস্ট এখানে একটা সার্কেল তৈরি করব এবং এখানে আমি জাস্ট দুটা বাহু এখানে দিব, হরাইজন্টাল হবে, তারা অবশ্যই হরাইজন্টাল হবে। ওকে, এখন আমি যদি বলি যে এই সার্কেলটার এই পয়েন্টটা, সেন্টার পয়েন্টটা এই সার্কেলটার সাথে হরাইজন্টালি অ্যালাইনড, তারা হয়ে গেল, তারা হরাইজন্টালি অ্যালাইনড। এবং এখানে আমি যদি জাস্ট একটু ট্যানজেন্ট রিলেশন দিয়ে দিই, তাহলে দুপাশে ট্যানজেন্ট হয়ে গেল। এপাশেও যদি ট্যানজেন্ট রিলেশন খুঁজে না পান, তাহলে অবশ্যই ট্যানজেন্ট রিলেশন দিয়ে দিবেন। এখানে একটু আমি হরাইজন্টাল করে নিলাম। এখন আমি জাস্ট ডাইমেনশন গুলো অ্যাপ্লাই করব। এটা হলো 60 ছিল, তাই তো? এটা 60 এবং এটা ছিল 12, সরি, এবং এটা ছিল 25 নাকি? আমি মনে হয় একটু ভুল করলাম। 25 ছিল কি? 25 ছিল ডায়ামিটার। সো আমরা দেখতে পাচ্ছি যে এটা এই পোর্শনটা একটা অংশ দখল করেছে এবং এখানে 12 হচ্ছে এটার দূরত্ব। ওকে, সো এভরিথিং ইজ ওকে। এখন ফিনিশ স্কেচ দিলাম। আমি এবার স্কেচটা একটু শো করি, কারণ স্কেচটাই অবস্থায় আছে, তাই তো? আমি এখন এক্সট্রুড দিব, দিয়ে আমি জাস্ট সিলেক্ট করবো যে আমার এই পোর্শনটুকু দরকার, এই পোর্শনটুকু তো দরকার নেই, আমি এটুকু দিচ্ছি হচ্ছে 20। আর এই দুটো পোর্শন আমি সিলেক্ট করে দিলাম, যেহেতু তারা একটা লাইন দিয়ে ডিভাইডেড ছিল, মানে এই পোর্শনটা দেখাই আমি ভালো করে, সার্কুলার অংশটা এখন একটা লাইন দিয়ে ডিভাইডেড, সেহেতু আমার দুটা ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং এটা হলো 40। 20 আর 40 তো ছিল। তো আমরা দেখতে পাচ্ছি খুব সহজেই এখানে আমরা একটা স্কেচ তৈরি করেছি, যেটা অ্যাকচুয়ালি 20 এবং 40 থিকনেসের এক্সট্রুড ইউজ হয়েছে। তো আমরা স্কেচের ব্যাপারে একটু অ্যাডভান্স একটু কিছু জিনিস দেখলাম এবং সেই সাথে আমরা শিখলাম যে কিভাবে অ্যাকচুয়ালি এক্সট্রুড কমান্ডটা ইউজ করতে হয়। তো এটা অ্যাকচুয়ালি আপনাদের আজকের অ্যাসাইনমেন্ট থাকবে। এই ভিডিওটা অবশ্যই দিয়ে দেওয়া হবে এবং ভিডিওটা পেজেই থাকবে, সেখান থেকে আপনারা দেখে এই কাজটা করতে পারবেন।
এরপরে আমি একটু রিভলভ কমান্ড দেখো। রিভলভ কমান্ড কি করে? রিভলভ কমান্ড মেইনলি একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে একটা ক্লোজড একটা স্কেচকে রোটেট করায়। সো আমরা আগে একটা অ্যাক্সিস তৈরি করি স্কেচে। আমরা একটা প্লেন সিলেক্ট করে একটা স্কেচ নিয়েছি এবং এখন আমি যদি চাই যে এখানে একটা স্কেচ তৈরি করলাম, একটু কনস্ট্রেন্টস অ্যাপ্লাই করে দিই, ইকুয়াল কনস্ট্রেন্টসটা এখানে এবং কোলিনিয়ার কনস্ট্রেন্টস এখানে। সরি, ঠিকই আছে। এখন আমি জাস্ট একটা ইকুয়াল কনস্ট্রেন্টস দিয়ে দিই এখানে। ওকে, সো এখানে আমি যদি এখন কনস্ট্রেন্টস গুলো অ্যাপ্লাই করা শুরু করি, যে এটা 50, এটা 70, এটা হলো 15 এবং এটা হচ্ছে 110। সো এটা একটা ফুললি ডিফাইন্ড স্কেচ হয়ে গেল। আমি যদি এক্সিট স্কেচ দিয়ে বের হয়ে যাই তাহলে 3D মোডে চলে যাবো। এখন যেটা করব যে এই যে রিভলভ কমান্ড যেটা আছে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আমার এখানে দুটো পোরশন সিলেক্ট করতে বলছে, একটা হচ্ছে প্রোফাইল, একটা হলো অ্যাক্সিস। তো প্রোফাইল যেটা সেটা কিন্তু এই ক্লোজ পোরশনটাকে সিলেক্ট করতে হবে, যেটা ক্লোজ পোরশন সেটা হচ্ছে প্রোফাইল। আর অ্যাক্সিস হিসাবে আমরা সিলেক্ট করব যে অ্যাক্সিসটা অনুযায়ী জিনিসটাকে আমরা রিভলভ করতে চাচ্ছি। তো আমরা প্রোফাইল এবং অ্যাক্সিস সিলেক্ট করে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। ফলস্বরূপ যেটা হলো পুরো জিনিসটা একটা 360 অ্যাঙ্গেলে একটা রিভলভ দিয়ে একটা জিনিস তৈরি করে ফেললো। সো আমরা দেখতে পাচ্ছি একটা রিভলভ তৈরি করে ফেললো জিনিসটা থেকে। সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস। এখন আমি একটু এডিট স্কেচ দিয়ে একটু কাজ করতে যাচ্ছি। আমি চাচ্ছি যে এখানে আরেকটা ক্লোজড স্কেচ যেটা অংশ ছিল এখানে একটা ডিভাইডেশন তৈরি হবে। সো এখানে এই ডিভাইডেশনটাও আমি একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে রাখতেছি, এটা হচ্ছে 10। সো এই 10 পরিমাণ এখানে একটা ডিভাইডেশন তৈরি হচ্ছে এবং আমি এখন রিভলভ কমান্ডে যাব। রিভলভ কমান্ডে গিয়ে আমি যদি বলি যে আমি অ্যাকচুয়ালি প্রোফাইল হিসাবে সিলেক্ট করতে যাচ্ছিলাম এইটুকু, তাহলে যেটা হচ্ছে যে এখানে একটা হোল তৈরি হচ্ছে, যে হোলটার অ্যাকচুয়ালি হোলটার রেডিয়াস হবে এই যে ডিভাইড যেটা আমি তৈরি করলাম সেই ডিভাইডেশনটার যে দূরত্বটা, এটাই হচ্ছে ওই হোলের রেডিয়াস। আমরা দেখতে পাচ্ছি জিনিসটা, কারণ আমরা জাস্ট ওই প্রোফাইলটুকু সিলেক্ট করেছি, এই অর্ধেক আমরা মানে এই বাকি অংশটুকু আমরা সিলেক্ট করি নাই প্রোফাইল হিসাবে। সো ওইটুকুকে সে ক্যাপচার করে নাই, সে শুধুমাত্র এটাকে অ্যাক্সিস ধরে এই পুরো যে অংশটুকুকে সিলেক্ট করেছি সেটাকে রিভলভ করে দিয়েছে। এখন আমি যদি চাই যে এটাকে আমি 360 অ্যাঙ্গেলে রিভলভ করতে চাই না, আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রিভলভ করতে চাই, সে 120, আমি যদি করতে চাই যে এখানে 120 একটা রিভলভ হবে, তাহলে আমি এখানে জাস্ট সিলেক্ট করে 120 যদি দিই, সরি 20 হয়ে গিয়েছে, এটা 20 এবং ইয়েস এটা হচ্ছে 120। ইয়েস, ঠিক আছে। সো 120 অ্যাঙ্গেলে এটা একটা রিভলভ হয়ে গিয়েছে। সো এইভাবে আমরা বিভিন্ন অ্যাঙ্গেলে এই রিভলভটা দিতে পারি। এরপরে আমি একটা নতুন ফিচার আপনাদেরকে দেখাবো। যখন আমরা কোনো কিছুকে হলো হিসাবে তৈরি করি, একটা জিনিসের ভিতরে যখন হলো কোনো শেপ থাকে, এটা যেরকম এখন একটা সলিড শেপ, এর ভিতরে কোনো হলো কোনো অংশ নাই, পুরোটাই সলিড। যেমন আমরা বিভিন্ন রকম বাসাবাড়িতে বিভিন্ন রকম কৌটা ইউজ করি বা বিভিন্ন রকম খাবার রাখার বিভিন্ন পট ইউজ করি, সেগুলো কিন্তু হলো থাকে, ভিতরে ফাঁপা। তো এরকম হলো শেপ কিভাবে তৈরি করে ফিউশন 360 তে? এটা তৈরি করার জন্য আমরা ইউজ করি হচ্ছে শেল কমান্ড। শেল কমান্ডে যখন আমরা ক্লিক দিই, আমরা জাস্ট দেখাই দিই যে এই ফেসটা এবং এই ফেসটা উঠে যাবে, এই দুটো ফেস থাকবে না এবং এটার বদলে ভিতরে যে পোর্শন গুলো থাকবে, ভিতরের যে ফেস গুলা, সেই ফেস গুলোতে একটা থিকনেস ভিতর থেকে দেওয়া হবে অথবা বাইরে থেকে দেওয়া হবে। সেটাই হলো মেইনলি হলো শেপের ব্যাপারটা। তো আমি এখানে 2 দিলাম থিকনেস। তো যেটা হচ্ছে এই ফেস গুলো দুটোকে তুলে নিয়ে একটা থিকনেস দান করছে 2, হচ্ছে ওয়াল থিকনেস। অ্যাকচুয়ালি ওয়াল থিকনেস হচ্ছে 2 এবং এখানে একটা সুন্দর একটা হলো একটা শেপ তৈরি হচ্ছে। এটা আপনারা বক্স শেপের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন, যে কোনো শেপে অ্যাপ্লাই করতে পারেন। জাস্ট খালি আমরা ফেসটা দেখাই দিই যে এই ফেসটা উঠে যাবে এবং সেখানে এরকম
শেল ফিচারটা অ্যাপ্লাই করি। ইন্টারেস্টিং একটা জিনিস, আমি যদি এই জিনিসটাকে জাস্ট টাইমলাইনটাকে একটু রোল ব্যাক করি, জাস্ট একটু রোল ব্যাক করে আমি যদি এখানে একটু স্মুথ কর্নার তৈরি করতে চাই, তাহলে আমি কোন ফিচারটা ইউজ করব? এনি গেস? সেটা হচ্ছে ফিলেট। আমরা স্কেচেও ফিলেট করেছি, কিন্তু আমরা সলিডেও ফিলেট করতে পারি। So আমরা ফিলেট ফিচারটা এখানে অ্যাপ্লাই করব। এই ফিলেট ফিচার গুলো দিয়ে আমরা জাস্ট শার্প যে এজ গুলো আছে, শার্প এজ গুলো আমরা সিলেক্ট করে নিলাম। এখন আমরা একটা রেডিয়াস দিয়ে দিলাম যে এই রেডিয়াসটা হবে। রেডিয়াসটা বসানোর পরে এটা সুন্দরভাবে ফিলেটেড হয়ে গেল। দ্যাট মিন্স এটার ভিতরে খুব সুন্দর একটা রাউন্ডেড শেপ চলে আসলো প্রত্যেকটা সেগমেন্টে। আমি একটা এজ মিস করেছি, সো আমি একটু এডিটে যাব, এডিট করে জাস্ট এই জায়গাটাতে এটাকেও আমি অ্যাড করে নেব। এখন আমি যদি এই শেল ফিচারটাকে আবার টাইমলাইন থেকে যদি জাস্ট সামনে আনি, মানে টাইমলাইনের এই যে বারটা, এটাকে যদি শেল ফিচারের সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু শেল হয়ে যাচ্ছে। এবং লক্ষ্য করবেন ভিতরেও কিন্তু সুন্দরভাবে শেল ফিলেট হয়ে গিয়েছে। যেহেতু বাইরের একটা ফিলেট ছিল, সেটার প্রভাব ভিতরেও পড়েছে। সো ভিতরেও আমরা ফিলেট দেখতে পাচ্ছি, কারণ ফিলেট কমান্ডটা শেলের আগে অ্যাপ্লাই হয়েছে। এটা অ্যাকচুয়ালি হিস্টোরি বেসড মডেলিং বা এই ধরনের যে প্যারামেট্রিক মডেলিং, সেটা অ্যাকচুয়ালি এটার এই জন্যই বিখ্যাত। আমরা সহজে একটা ফিচার, এক্সট্রা ফিচার একটা ফিচারের আগে অ্যারেঞ্জ করে দিতে পারি। ফলস্বরূপ আমরা ডিজাইনটাকে খুব সহজে চেঞ্জ করতে পারি। এখন এই ডিজাইনটা হয়েছে কিভাবে, সেটা আমরা কিভাবে চেক করব? এখানে প্লে বাটন আছে, ক্লিক করব, তাহলে দেখাচ্ছে স্কেচ থেকে এভাবে জিনিসটা তৈরি হলো। বড় বড় যেগুলো ডিজাইন থাকে, বড় পার্ট গুলা, ওই পার্ট গুলো আমরা এইভাবে চেক করে দেখতে পারি যে সেই পার্টটা কিভাবে, কমপ্লেক্স পার্টটা কিভাবে তৈরি হয়েছে। আর একটু ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। সো আমরা শিখে গেলাম যে অ্যাকচুয়ালি কিভাবে বেসিক 3D মডেলিং গুলো ফিউশন 360 তে করতে হয় এবং এই জিনিসগুলা কিভাবে অপারেট করতে হয়। তো বেসিক মডেলিং যেহেতু শিখে গিয়েছেন, আমরা চেষ্টা করব সামনে ফিউশন 360 এর আরো অ্যাডভান্স যে ফিচার গুলো আছে সেই জিনিসগুলো, যেমন অ্যাসেম্বলি, এটা একটা অ্যাডভান্স ফিচার। অবশ্যই যারা বেসিক মডেলিং একটু ভালো প্র্যাকটিস করে শিখে নেবেন, শিখে যাবেন কয়েকদিন আরো বেশি প্র্যাকটিস করলে, সেটা যদি কমপ্লিট হয় তাহলে অবশ্যই আমরা অ্যাসেম্বলি শিখবো, অ্যাসেম্বলি শেখা উচিত। এবং তারপরে পরবর্তীতে আমাদের উচিত ম্যানুফ্যাকচার বা সিমুলেশন, এই প্ল্যাটফর্ম গুলা শেখা। অনেকের ক্ষেত্রে লক্ষ্য করবেন আমার জেনারেটিভ ডিজাইন যেটা ওয়ার্কস্পেসটা আছে, এটা আপনাদের পার্সোনাল লাইসেন্সের ক্ষেত্রে জেনারেটিভ ডিজাইনটা অনেক সময় অ্যাপিয়ার করবে না, কারণ এটা অ্যাকচুয়ালি প্রিমিয়াম লাইসেন্সের জন্য। সো অনেকে ওয়ার্কস্পেসে দু একটা ফাংশনালিটি কম পেতে পারেন পার্সোনাল লাইসেন্সে। সো এটা একটা ব্যাপার যেটা আপনারা এই সেমিনারে, এই ওয়ার্কশপে আপনারা দেখছেন। সো এই হচ্ছে আমাদের আজকের সেশন। আপনাদের কারো কোনো কোশ্চেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই করবেন। বাইজিৎ। জি, অসংখ্য ধন্যবাদ ভাইকে। ইয়েস। আজকের আমি নিজের কথা বলি, আমার কাছে বেশ ভালো লেগেছে, কারণ খুবই ডিটেলস এবং সহজ ছিল বিষয়গুলো। সহজভাবে বোঝানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ। আমাদের কাছে কিছু প্রশ্ন এসেছে এবং আশা করি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আপনারা চ্যাট বক্সে করতে পারেন অথবা আপনারা হ্যান্ড রেইজ করতে পারেন। আপনারা হ্যান্ড রেইজ করে সেই প্রশ্নগুলো আমাদের নিজেই করতে পারেন। তো বর্তমানে যে প্রশ্নগুলো আছে তার ভিতর থেকে আমি বলি। সৌম্য সাহা প্রশ্ন করেছেন, ইজ দেয়ার এনি কনফিগারেশন রিকোয়ারমেন্টস ফর ফিউশন 360? অ্যাকচুয়ালি কনফিগারেশন বলবো যে রিকোয়ারমেন্টস তো অনেক রকম থাকে, কিন্তু পার্সোনালি আমি বলবো যে ফিউশন 360 ভালোভাবে অপারেট করার জন্য মিনিমাম 4 GB র্যাম এবং একটা ভালো গ্রাফিক্স কার্ড, মানে ভালো গ্রাফিক্স কার্ড না, মিনিমাম একটা গ্রাফিক্স কার্ড থাকা ভালো। যদি নাও থাকে ইন্টেল কোর i3 ইউজ করা বা ইন্টেল কোর i5 যদি আমরা ইউজ করতে পারি তাহলে বেটার।
Core i5 তে ইউজ করাটা বেটার, কারণ Core i3 তে অনেক বেশি ল্যাগ করে Fusion 360। এছাড়া আর তেমন কোনো নাই, কনফিগারেশনের কোনো স্পেসিফিকেশন তেমন দিতে পারছি না। তবে অনেকের Fusion 360 তে গ্রাফিক্স এর কারণে অনেক প্রবলেম হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে আমি একটু দেখিয়ে দিব। সেটা হচ্ছে যে আমরা জাস্ট এই যে হেল্প কোশ্চেন যেটা আছে, হেল্প, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখব সাপোর্ট এন্ড ডায়াগনোসিস। এখানে যে গ্রাফিক্স ডায়াগনোসিস আমরা ক্লিক করব। গ্রাফিক ডায়াগনোসিসে ক্লিক করার পরে লিমিট এফেক্টস টু অপটিমাইজ পারফরমেন্স, এটাতে আমরা ক্লিক করে দিব। তাহলে কি হবে, ফিউশনের যে গ্রাফিক্সটা এটা একটু অপটিমাইজড হবে। সো এটা খুবই মজার একটা জিনিস, সেটা করে রাখতে পারেন আপনারা। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ ভাই। পরবর্তী প্রশ্ন এসেছে সৌরভ দাসের কাছ থেকে। উনি প্রশ্ন করেছেন, হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন গুগল স্কেচ আপ অ্যান্ড দিস অটোডেস্ক 3D মডেলিং? সম্ভবত উনি বোঝাতে চেয়েছেন ফিউশন 360 এবং গুগল স্কেচ আপ এর ভিতর পার্থক্যটা কি? ফিউশন 360 টোটালি একটা জিওমেট্রিক বেসড একটা সফটওয়্যার, যেটা অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট সিস্টেমের উপরে বেস করে কাজ করে। গুগল স্কেচআপ মেইনলি এটা একটা 3D আর্ট বা 2D আর্ট একটা সফটওয়্যার, যেটা অ্যাকচুয়ালি মেইনলি আর্ট বেসিসে তৈরি। সো এখানে যে ফিউশন 360 তে যে ডিজাইন গুলো তৈরি হয়, এটা মেইনলি ডাইমেনশন, মেজারমেন্ট এবং জিওমেট্রি বেস, ম্যানুফ্যাকচারিং বেস। সো ওই সফটওয়্যার গুলোতে এই জিনিসগুলো চিন্তা করা হয় না, ওগুলোতে জাস্ট গ্রাফিক্স তৈরি করার জন্য ওই সফটওয়্যার গুলো ইউজ করা হয়। এটা মেইনলি ডিজাইন বেসড, মানে ইঞ্জিনিয়ারিং বেসড। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। পরবর্তী প্রশ্ন খুদাবাদ এর কাছ থেকে। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আই এম ভেরি মাচ প্লিজড অ্যান্ড থ্যাঙ্কফুল টু মশিউর স্যার ফর to deliver such good quality training. Undoubtedly, sir is a very good trainer. I learned a lot from him through his seminar. Is it possible to organize such a CAD software based event in the future? আচ্ছা, এটা আমি ভাইয়ের জন্যই বলছি। ভাইয়া, এটা কি ভবিষ্যতে হবে? আচ্ছা, টেকনিক্যাল ডিফিকাল্টির জন্য সম্ভবত একটু ডিসকানেক্ট হয়ে গেছে। সরি, আমার আবার এসেছেন। কানেকশন মনে হয় ডিসকানেক্ট ছিল। জি ভাই, ওনার প্রশ্নটা ছিল যে সরি, এমন একই সাথে আরো আরো ভালো কিছু কোম্পানি। প্রশ্নটা ওনার ছিল যে মানে ক্যাড হ্যালো। সফটওয়্যার বেস এমন যদি প্রোগ্রাম ভবিষ্যতে আরো হবে কিনা এই নিয়ে। আমাদের দিক থেকে ইনশাল্লাহ চেষ্টা থাকবে। ইয়েস, আর অবশ্যই ক্যাড এর উপরেই আমরা আরো কিছু ট্রেনিং আনার চেষ্টা করব আমরা অবশ্যই। আচ্ছা, আবিদ শাহরিয়ার লিখেছেন, আই হ্যাভ এ কোয়েশ্চেন, ক্যান আই আনমিউট টু স্পিক? অফ কোর্স ইউ ক্যান, প্লিজ আনমিউট ইয়োরসেলফ। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, আপনি প্রশ্ন করেন। জি জি, আমি ফার্স্টে যে মডেলটা দেখানো হয়েছিল ওইখানে কনস্ট্যান্টস এর কিছু বিষয় দেখানো হয়েছিল, তো ওইটা যদি আরেকবার একটু রিভিউ করা যেত ভালো হতো আর কি আমার জন্য। থ্যাংক ইউ। এটা অ্যাকচুয়ালি আপনি যদি ভিডিওটা আরেকবার দেখেন, যেটা রেকর্ডেড ভিডিও, এটা আরেকবার যদি আপনি জাস্ট একটু দেখেন, তাহলে আই থিংক আপনার জন্য খুব বেটার হবে। এটা আপনাদের এই জন্যই বলছি, জিনিসটা আপনারা বারবার দেখবেন ভিডিওটা, তাহলে। থ্যাংক ইউ। আচ্ছা, আমি সবার উদ্দেশ্যে আবার বলে দিই, আমাদের ভিডিওটা IEEE সিগন্যাল প্রসেসিং সোসাইটি RUSPC থেকে লাইভ করা হয়েছে। আপনারা কিছুক্ষণের ভিতরে ওখানে রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। এছাড়া আমরা ইউটিউবে ভিডিওটা আপলোড করে আপনাদের সকলকে মেইলের মাধ্যমে লিংক পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো পরবর্তী প্রশ্ন এসেছে MHB আসিফ এর কাছ থেকে, ইজ দেয়ার এনি কমপ্লিসিটি টু ইউজ ফিউশন 360 ইন ম্যাকবুক? অনেক পাই, কমপ্লেন পাই মাঝে মাঝে। অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ব্যাপারে অনেকগুলো কেস সলভ করেছি। ম্যাকবুকের ব্যাপারে অনেক কিছু কেস এসেছিল আমাদের কাছে।
অটোডেস্কের কাছেই আসে এই ধরনের কেসগুলো। সো এটা আপনি অবশ্যই আমাকে বলবেন যে ফিউশনে আপনি কি ধরনের প্রবলেম ফেস করছেন, এবং আমি এই ব্যাপারে আপনাকে হেল্প করতে পারবো। ওকে, প্রতীক কুমার মন্ডল বলেছেন, আসসালামু আলাইকুম স্যার, হাউ ক্যান আই সেভ দ্য 3D পার্ট ফাইল ইন মাই পিসি? ও সরি, এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি দেখাতে দেখাতে ভুলে গিয়েছিলাম এই টপিকটা। এটা অ্যাকচুয়ালি প্রজেক্ট লার্নিং ফিউশনকে এখানে আপনি সেভ করে দিতে পারেন। সো এটা ক্লাউডে সেভ হবে, এবং এটাকে যদি আপনি আপনার পিসিতে ফাইলে যে এক্সপোর্টে ক্লিক করতে হবে, ফলস্বরূপ এটা F3D ফাইল হিসাবে এটা সেভ হয়ে যাবে। এখানে একটা নাম দিতে হবে, এবং এটা যে লোকেশন আছে ডেস্কটপ, এখানে এক্সপোর্ট দিলে ফাইলে F3D ফাইলে সেভ হবে। কিন্তু খুব সহজে তখনও মানে অবস্থায় দেখছেন ঠিক তখনও সেই অবস্থায় দেখতে পারবেন। কিন্তু এখানে আরো কিছু ফাইল থেকে এক্সপোর্ট করা যায়, যেমন এখানে আছে DWG, তারপরে আইজি গুলো দিয়ে। সো এটা যেটা ব্যাপার, ওই ওই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই টাইমলাইনটাকে আমরা পাবো না। আমরা জাস্ট একটা 3D যে মডেলটা এক্সাক্ট যে মডেলটা আমরা দেখছি, এই মডেলটাই 3D একটা সলিড ফাইল চেঞ্জ ফাংশনালিটি আছে এরকমই ফাংশনালিটি দিয়ে আমরা সেভ। তো আপনারা যখন যেই লোকেশন আছে সেই লোকেশন। ধন্যবাদ, জিনিসটা আসলে মনে করার জন্য খুবই ধন্যবাদ, আমি বলতে আর কি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ধন্যবাদ ভাই। তারপরে মোহাম্মদ নাহিদুল ইসলাম হ্যান্ড রেইজ করেছেন, আপনি আনমিউট করে প্রশ্ন করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এম আই অডিয়েবল? ইয়েস। হ্যাঁ, আমি এমডি নাহিদুল ইসলাম। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বলতেছিলাম। আপনাদের প্রোগ্রামগুলো অনেক ভালো হয়। সালাম। রাজশাহী হ্যাঁ ইউনিভার্সিটি, হ্যাঁ, IEEE, এসবি, থ্যাঙ্কস ফর দিস প্রোগ্রাম। অ্যাকচুয়ালি আমি একটু মশিউর রশিদ এর কাছে জানতে চাচ্ছিলাম যে আমি মূলত পিসিবি ডিজাইন করি। সো দেখা যায় যে আমি ইগল ক্যাডে স্কেমেটিক এবং পিসিবি লেআউট তৈরি করার পর এটার যে 3D যে সিস্টেমটা এটা করার জন্য আমাকে ফিউশন C60 তে যাওয়া লাগতেছে। ইয়েস। কিন্তু আমি কি আবার ফিউশন C60 এর মধ্যেই আমার স্কেমেটিক এবং পিসিবি লেআউটের সুবিধা আছে। আমি কোনটা বেটার হয়? ইগলে করে তারপর ফিউশন 60 মুভ করা নাকি? ইগলটা আপনার ইউজ ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড ডেডিকেটেড কাজ, তো সেই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার জন্য বেটার হবে। ফিউশনটা মেইনলি কি যে মেকাট্রনিক সিস্টেম যেটা, হ্যাঁ, মেকানিক্যাল এবং ইলেকট্রনিক সিস্টেমের যেটা ফিউশন, যেটা অ্যাকচুয়ালি এটা নিয়ে আচ্ছা, বেশি কাজ করে। যে তো সেই ক্ষেত্রে মেকাট্রনিক সিস্টেমের ক্ষেত্রে যেটা বেশিরভাগ ক্ষেত্রে পিসিবিটার হয়, ঠিক আছে, পিসিবি সিমুলেশন বা কিছু ধরনের কাজ টুকটাক করা যায়, কিন্তু নট ডেডিকেটেড ফর দ্যাট। তো আমরা যেটা করি মেইনলি যে ধরে নেন আপনি একটা পিসিবি ডিজাইন করেছেন কোনো একটা প্রোটিয়াস বা অন্যান্য যে কোনো একটা সফটওয়্যারে, আমি যদিও এক্স্যাক্টলি এই ফিল্ডে এক্সপার্ট না, তবুও অন্যান্য সফটওয়্যারে করেছেন। তো আমরা যেটা করি মেকানিক্যাল ডিজাইনার, আমরা যেটা করি আপনার পোর্ট করে পিসিবি আছে, কম্পোনেন্ট গুলো ইনবিল্ট আছে। তো আমরা বুঝতে পারি যে এই পিসিবিটি পরিমাণ স্পেস নিবে এবং এই পিসিবিটাকে
ওটার অ্যাসপেক্টের উপরে ডিপেন্ড পিসি পোর্শনটা আছে এই জন্য। সো থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, পরবর্তী প্রশ্ন এসেছে মোহাম্মদ মাহফুজুল হকের কাছ থেকে। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আই অ্যাটেন্ড অন এ ওয়ার্কশপ অফ ইয়োর লাস্ট টাইম through this organization on AutoCAD and SolidWorks. My question is now, which one is most friendly to EEE students for industrial design and manufacturing section? এক্স্যাক্টলি আমি বুঝি নাই কোশ্চেনটা। কোয়েশ্চেনটা এসেছে যে ট্রিপলি স্টুডেন্টদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং এর জন্য কোন সফটওয়্যারটা সবচাইতে বেশি ইউজার ফ্রেন্ডলি হবে? খুবই ইউজার ফ্রেন্ডলি হবে হচ্ছে ফিউশন 360। আপনি যদি এই সফটওয়্যারটা ইউজ করেন, এটা অ্যাকচুয়ালি গতকালকে নেইলসিও আমাদেরকে বুঝিয়ে আমি অত্যন্ত দুঃখিত, টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আমাদের সম্মানিত স্পিকার সম্ভবত ডিসকানেক্টেড হয়ে গেছেন। আশা করি খুব শীঘ্রই চলে আসবেন। ইতিমধ্যে কিছু প্রশ্ন এসেছে about the assignment, where to submit it, and the reference file will be uploaded. জি, আপনাদের সবকিছুই দেওয়া হবে, রেফারেন্স ফাইল আপলোড করে দেওয়া হবে এবং সাবমিটের জন্য আমরা আপনাদেরকে বিস্তারিত ইমেইলের মাধ্যমে জানিয়ে দেব। আর ডিসক্রাইব দ্য অ্যাসাইনমেন্ট টপিক। অ্যাসাইনমেন্ট টপিকটা, আচ্ছা ভাই আসার আগে আমি বলি, অ্যাসাইনমেন্ট টপিকটা থাকবে প্রথম যে ডিজাইন 3D ডিজাইনটা আপনাদের দেখানো হয়েছে ওইটাই, আর রেফারেন্স ফাইল আগের সেম প্রশ্নই হয়েছে। তো আমরা সেটা আপনাদের মাধ্যমে বিস্তারিত কিভাবে জমা দিবেন বা কি করবেন সেটা আমরা আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেব। শাফিন মাহমুদ সৌম্য, ইটস বেটার টু ক্রিয়েট a গুগল ক্লাসরুম দেন উই ক্যান সাবমিট ইট। ইয়েস, বাট আপনাদের সকলে আবার আপনাদেরকে গুগল ক্লাসরুমে জয়েন করতে হবে, বিভিন্ন করতে হবে। আমরা তো শুধুমাত্র আপনাদের কাছ থেকে অ্যাসাইনমেন্ট হিসেবে পিকচারটা নেব। সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র হয়তোবা একটা ফর্ম দেওয়া হতে পারে বা মেইল করতে বলা হতে পারে, এই টাইপের কিছু একটা হবে। ক্লাসরুমের ঝামেলায় আপনাদের যাওয়া হবে না ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যতটা সিম্পল ভাবে করা যায়। আচ্ছা, সার্টিফিকেশন প্রসেসের জন্য এইটা বিস্তারিত ভাইয়া ভালো বলতে পারতো আমাদের স্পিকার, বাট উনি এখনো জয়েন করতে পারেননি। ইয়েস, আমি জয়েন ও, করতে পেরেছি, আমি জি জয়েন ভাইয়া। করতে পেরেছি। এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি আমার নেটের কানেকশনের একটু প্রবলেম হয়েছে। সো আমার কানেকশন প্রোভাইডার কি প্রবলেম করছে আমি জানি না। যাই হোক, আচ্ছা তো ভাইয়া, কি যে কোশ্চেন ছিল? প্রশ্ন আসছিল যে অ্যাসাইনমেন্ট টপিক নিয়ে, ডেডলাইন, সাবমিশন প্রসেস, এইগুলা নিয়ে। ডেডলাইন অ্যাকচুয়ালি আমরা 2 দিন ডেডলাইন মানে 2 দিনের টাইম দিব। 20 আজকে হচ্ছে 19, 21 এ আমরা অ্যাকচুয়ালি সাবমিশনটা নিব রাত 12টার মধ্যে। সো 21 এর ভিতরে আপনাদেরকে এই অ্যাসাইনমেন্টটি করে একটা স্ক্রিনশট, ল্যাপটপের স্ক্রিনশট নিতে হবে। হ্যাঁ, ল্যাপটপের স্ক্রিনশট নেয় হচ্ছে প্রিন্ট এসসি নামে একটা বাটন আছে কিবোর্ডে, ওই বাটন দিয়ে প্রিন্ট এসসি নিয়ে এবং তারপরে আপনি পরবর্তীতে পেইন্টে নিয়ে এটাকে সেভ করে নিতে পারবেন। সো এটা একটা ভালো একটা ওয়ে, আপনি জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনের, এরকম যেরকম আপনি ডিজাইনটা করেছেন এই ডিজাইনটারই জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদেরকে নির্দিষ্ট যে ফর্মালিটি দেওয়া হবে সেই ফর্মালিটি অনুযায়ী এখানে আপনারা অবশ্যই পাঠিয়ে দিবেন। আর ছিল অ্যাসাইনমেন্ট টপিক এবং এবং অ্যাসাইনমেন্টের এটা যে, ছাড়াও অ্যাকচুয়ালি এই পাঠিয়ে দেওয়ার পরেও অ্যাকচুয়ালি আপনারা এই যে ইভেন্টে যারা করেছেন, পার্টিসিপেশন করেছেন, তো পার্টিসিপেশন এর যে ফর্মটা যেটা আছে সেটা অবশ্যই পূরণ করে রাখবেন যেন আমরা সহজে আপনাদেরকে সার্টিফিকেশন দিতে পারি। থ্যাংক ইউ।
যে ভাই অ্যাসাইনমেন্টের রেফারেন্স ফাইলটা কখন দেওয়া হবে বা কিভাবে জমা করবে এই বিষয়ে প্রশ্ন রেফারেন্স ছিল। ফাইল বলতে অ্যাকচুয়ালি রেফারেন্স ফাইলটা তো ইমেইলের আজকেই ইমেল করে দেওয়া হবে সবাইকে, এবং অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট আমি শুরুতে যে ডিজাইনটি দেখিয়েছিলাম ওটাই অ্যাকচুয়ালি অ্যাসাইনমেন্ট। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ডিজাইনটা আমরা করলাম কিছুক্ষণ আগে, দুটা সার্কেল ছিল, রিভলভ না এক্সট্রুড দিয়ে যেটা করেছিলাম, এটাই আমাদের অ্যাসাইনমেন্ট, আমি তো বারবার বললাম। সো এই অ্যাসাইনমেন্টটা আমাদের করতে হবে এবং এটাই আমাদেরকে জমা দিতে হবে, সাবমিশন করতে হবে। সাবমিশনের ফাইলের ফরম্যাট কি থাকবে এবং ফাইলের যে নেম রিনেম করবেন সেটা কিভাবে রিনেম করতে হবে সেই ফরম্যাটটা অ্যাকচুয়ালি আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইমেইলে। সো অবশ্যই ইমেইলে চোখ রাখবেন আজকে এবং এই অ্যাসাইনমেন্টটি করে যত দ্রুত সম্ভব জমা দিবেন, তবেই আমরা আপনাদেরকে সার্টিফিকেট দেওয়ার ব্যাপারে অগ্রসর হতে পারবো। এটা অ্যাকচুয়ালি অটোডেস্ক থেকে ডিমান্ড করছে, অটোডেস্ক ডিমান্ড অ্যাকচুয়ালি। সো হোয়াটস নেক্সট? আচ্ছা ভাইয়া, আর একটু আগে একটা প্রশ্ন এসেছিল যেটা আমি একটু স্কিপ করে গিয়েছিলাম। আদিত্য প্রশ্ন করেছিলেন যে সার্টিফিকেশন প্রসেসটা নিয়ে, যে সার্টিফিকেটটা কিভাবে পাবে এই বিষয় নিয়ে। এই বিষয়ে অ্যাকচুয়ালি আপনাদেরকে ডিটেল জানানো হবে ইমেইলের থ্রুতে। আপনাদেরকে ইমেইলের থ্রুতে এই বিষয়ে ডিটেল জানানো হবে। প্রয়োজনে আপনাদেরকে একটা রিমাইন্ডার মেসেজও দেওয়া হবে অবশ্যই। সো সেইভাবে আপনারা সার্টিফিকেটটা পাবেন। সার্টিফিকেশন প্রসেস এখানে অ্যাকচুয়ালি অটোডেস্ক থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আপনাদের ডিটেল দিতে, যারা যারা অ্যাটেন্ড করেছেন মিটিং এ, এবং সেই সাথে আপনাদের এই কাজের যে হোমওয়ার্ক যেটা, সেই হোমওয়ার্ক গুলোকে আমাদেরকে ওদের কাছেই সাবমিট করতে হবে, তাহলেই হচ্ছে আমরা আপনাদেরকে সার্টিফিকেশন দিতে পারবো। এই সার্টিফিকেটটা ডিরেক্টলি অটোডেস্ক থেকেই আসবে। এটা অ্যাকচুয়ালি এমন না যে আমরা দিচ্ছি সার্টিফিকেট, এটা অ্যাকচুয়ালি অটোডেস্কের সার্টিফিকেট। সো আপনাদেরকে একটু ওয়েট করতে হবে এবং অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে হবে সবাইকে। থ্যাংক ইউ। নেক্সট। নেক্সট, আচ্ছা, একটা প্রশ্নের উত্তর সে সঠিকভাবে পায়নি। মাহফুজুল হক লিখেছেন, স্যার আই ডিডন্ট গেট মাই অ্যান্সার ক্লিয়ারলি, ক্যান ইউ রিপিট ইট কাইন্ডলি প্লিজ। ওনার প্রশ্নটা আমি একটু ব্যাকে গিয়ে চেক করে দেখছি খুঁজে পাই কিনা। সরি, আপনি যদি প্রশ্নটা আরেকবার করতেন ভালো হতো, চ্যাটের অনেক উপরে চলে গেছে হয়তোবা। আর এর মাঝখানে আর প্রশ্ন এসেছে, ক্যান ইউ প্রোভাইড দ্য লিঙ্ক অফ ভিডিওস ইন দ্য মেইল অর হেয়ার। আমরা ভিডিওটা ইউটিউবে আপলোড করার পর আপনাদেরকে মেইল করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। আর পরবর্তীতে প্লিজ গিভ দ্য টুডেস ফর্ম। আচ্ছা, এটা আচ্ছা, আপনাদের যদি স্পিকারের কাছে আর কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এখনই করতে পারেন, সেটা চ্যাট বক্সে করতে পারেন বা আপনারা চাইলে হ্যান্ড রেইজ করে আপনারা আনমিউট করেও প্রশ্নগুলো করতে পারেন। আহ, আচ্ছা, আরেকজন হ্যান্ড রেইজ করেছেন। আমার স্ক্রিনটা একটু ছোট হয়ে গেছে, সরি ফর দ্যাট। আচ্ছা, হ্যান্ড রেইজ করেছেন মোহাম্মদ, আপনি অনুগ্রহ করে আনমিউট করে কথা বলতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে কি শোনা যাচ্ছে? হ্যালো। জি, আপনাকে শোনা যাচ্ছে। স্যার আমার কোয়েশ্চেনটা ছিল, স্যার আমি ওই লাস্ট আপনার যে অটোক্যাড এন্ড সলিডওয়ার্কস এর যে আপনার একটা ওয়ার্কশপ হয়েছিল স্যার, আমি ওটাতে অ্যাটেন্ড করেছিলাম থ্রু আরইউএসপি। সো স্যার আমার আসলে কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ডিজাইন গুলো থাকে স্যার, ম্যানুফ্যাকচারিং টাইপস এরকম, তো স্যার কোনটা আসলে বেশি ফ্রেন্ডলি হতে পারে, যে ফিউশন 360 অর সলিডওয়ার্কস? আপনাকে এই জি ক্ষেত্রে স্যার। ধাপে ধাপে আগাতে হবে। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে ফিউশন 360 টা অ্যাকচুয়ালি এরকম না যে আমরা তো সফটওয়্যার গুলো যে শিখি, আমাদের যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কোন সফটওয়্যারটা পারচেজ করেছে সেই ব্যাপারে আমাদের দেখতে হবে। এখন ফিউশন 360 ইজ দ্য ফিউচার অফ ক্যাড। সলিডওয়ার্কস ইয়েস ভালো, অনেক ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফিউশন 360 যে কোলাবোরেটিভ মানে ফিউচারে যে জিনিসগুলো আসবে সেগুলোর ব্যাপারে সবার আগে স্টেপ নিয়েছে। সো ফিউশন 360 এর ব্যাপারে আপনার ফোকাস করাটা অবশ্যই জরুরি। তো শুরুর দিকে অবশ্যই ফিউশন 360 অবশ্যই শিখে রাখাটা উচিত যদি আপনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এ পারফর্ম করতে চান। কিন্তু সেই সাথে অবশ্যই অন্যান্য ক্যাড সফটওয়্যারের ব্যাপারেও ধারণা নিয়ে রাখতে হবে। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে আমরা যেরকম ফ্রিকোয়েন্টলি ক্যাড গুলো ইউজ করছি, আমরা তো
ভার্সন ইউজ করি, কিন্তু ইন্ডাস্ট্রিতে কিন্তু অ্যাকচুয়ালি যে কেউ যে কোনো সফটওয়্যার ইউজ করতে পারে না, তাকে অবশ্যই সেই সফটওয়্যারের লাইসেন্স কিনতে হয়। তো এটা লাইসেন্সটাও বেশ দামি একটা লাইসেন্স, অনেক কস্টিং করে এটাকে পারচেজ করতে হয় একটা ইন্ডাস্ট্রিতে বা একটা কোম্পানিতে। সো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কোম্পানি অনুযায়ী কাজ করতে হবে। তো যেহেতু ফিউশনের অ্যাপ্রোচটা অনেক ভাস্ট এবং ফিউচারে এটাকে ইউজ করার পসিবিলিটি অনেক বেশি, সো এটার ব্যাপারে আইডিয়া থাকাটা অবশ্যই উচিত। সো এটাই আর কি। থ্যাংক ইউ। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আর আরো কিছু প্রশ্ন এসেছে। রাজউইন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য বেসিক ইন্টারফেসিং মেথড অফ 3D প্রিন্টার উইথ Fusion 360। অ্যাকচুয়ালি 3D প্রিন্টারের ব্যাপারটা হচ্ছে, 3D প্রিন্টারে যখন আমরা প্রিন্ট করি কোনো কিছুকে, তখন অ্যাকচুয়ালি ওই প্রিন্টারের জন্য ডেডিকেটেড কিছু সফটওয়্যার থাকে, যেটা অ্যাকচুয়ালি ডিজাইন থেকে 3D প্রিন্টারের যে কোড, জি কোড, সেই কোডে ট্রান্সফার করে ডাটাগুলোকে। সো ফিউশন 360 তে আমরা আগে ডিজাইন করি, সেটাকে আমরা ফাইলে, একটা ফাইল আছে STL ফাইল, সেই ফাইলে সেভ করি। তারপরে আমরা সেটাকে ওই সফটওয়্যার যেটা দিয়ে আসলে কোড জেনারেশন হয়, ওই কোডে জেনারেশন কোড যে সফটওয়্যার আছে সেটাতে ইম্পোর্ট করে আমরা তারপরে কোড জেনারেট করে প্রিন্ট দিই। সো আলটিমেটলি এটা একটা বড় একটা প্রসেস, এটার জন্য অ্যাকচুয়ালি আমাদের আলাদা একটা ওয়ার্কশপ করা দরকার। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন এসেছে নাফিস সিদ্দিক সাইমের কাছ থেকে। উনি লিখেছেন, ইফ আই মুভ অ্যানি অবজেক্ট অরিজিন অলসো চেঞ্জেস, কোনো অবজেক্ট চেঞ্জ করলে অরিজিন অলসো চেঞ্জেস, ইট কজেস ডিফিকাল্টিজ ডিউরিং মিররিং এনি পার্ট, হাউ ক্যান আই মেক ডিফল্ট মাই অরিজিন টু ফার্স্ট কন্ডিশন, or can I fix my origin for whole work which will not affect by my mouse cursor? অ্যাকচুয়ালি প্যারামেট্রিক সফটওয়্যার গুলোতে, যেমন ফিউশন 360, সলিড ওয়ার্কস, এই সফটওয়্যার গুলোতে অরিজিনটা কখনো চেঞ্জ হয় না, অরিজিনটা ফিক্সডই থাকে, সবসময় ফিক্স থাকে। এটা কখনো আপনি অরিজিনটা মুভ করানোর কথা চিন্তা করতে পারেন না, এবং মুভ করানো যায় না অ্যাকচুয়ালি। তবে রিলেটিভ বিভিন্ন অরিজিন তৈরি করা যায়, সেটা ঠিক আছে, কিন্তু আপনি যদি অটোক্যাডে কাজ করে থাকেন, আই থিঙ্ক আপনি কোশ্চেনটা করেছেন অটোক্যাড থেকে, সো অটোক্যাডে এটা চেঞ্জ করা যায়, এবং অটোক্যাডেও ফিক্স করা যায় একটা অরিজিনকে। তো সেই ব্যাপারে আপনি যদি একটু রিসার্চ করেন, নেটে যদি একটু রিসার্চ করেন, তাহলে এই ব্যাপারে আপনি আরো ইনফরমেশন পাবেন। এছাড়াও আপনি যদি চান যে আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চের যে এর আগে প্রিভিয়াস যে শর্ট কোর্সটা ছিল, যেটাতে অ্যাকচুয়ালি আমি অটোক্যাড নিয়েও কথা বলেছি, IEEE ওয়েবসাইটেই পাওয়া যাবে। ওই শর্ট কোর্সটা আপনি একটু জাস্ট রিক্যাপ করতে পারেন, তাহলে এই ব্যাপারগুলো আর একটু ক্লিয়ার হবে আপনার কাছে। থ্যাংক ইউ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। আপাতত আর কোনো প্রশ্ন নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন এসেছে, ইট উইল বি বেটার ইফ দ্য রেকর্ডেড ভিডিও আপলোডেড উইদিন অ্যাসাইনমেন্ট সাবমিশন ডেট। অবশ্যই আমরা চেষ্টা করব। আর এছাড়াও এখনই আমরা যেহেতু লাইভ করছি ফেসবুক থেকে, আমাদের ইউটিউব ভিডিও দিতে যদি মানে দিন যাবে না, কিন্তু কয়েক ঘন্টার দেরি হতে পারে, তারপরেও আপনারা ফেসবুক পেজ থেকে এটা দেখে নিতে পারবেন কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ মশিউর রশিদ ভাইকে আমাদেরকে এই সময় দেওয়ার জন্য। আমি অনুরোধ করব সকলকে, আপনারা যদি নিজেদের ভিডিওটা অন করেন তাহলে আমরা কিছু স্ক্রিনশট নিতাম, এবং মশিউর রশিদ ভাইকে অনুরোধ করব। আচ্ছা হ্যাঁ, আপনার স্ক্রিনশটটা অফ করার জন্যই বলতাম। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আশা করি আমরা পেয়ে গেছি আপনাদের স্ক্রিনশটগুলো। আর আমরা খুব দ্রুতই আবারও, আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো কি নয়েজ আসছে? কেউ একটু রেসপন্স করবেন প্লিজ?
No, Bajit, you're okay. Your sound is quite good. ওকে, ঠিক আছে। পাশে একটু মাইক বাজছে তো, এটা সম্পর্কে আমার আগে জানা ছিল না। সো একটু সরি যদি ব্যাকগ্রাউন্ড থেকে কোনো নয়েজ আসে। তো আমি যেটা বলছিলাম, অসংখ্য ধন্যবাদ মশিউর রশিদ ভাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর কি বলবো, সব উনি খুবই হেল্পফুল ছিলেন থ্রু আউট, আমাদেরকে গাইড করেছেন এই ওয়ার্কশপটা নিয়ে। তাকে ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না। সো আবারও ধন্যবাদ বলছি ভাইয়াকে। আর থ্যাংক ইউ সো মাচ। IEEE স্টুডেন্ট ব্রাঞ্চকেও অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি, যে আপনারা আসলে এই ইনিশিয়েটিভটা নিয়েছেন, যে অ্যাকচুয়ালি 3D মডেলিং CAD এর ব্যাপারে আসলে একটা ভালো সেমিনার বা ভালো ওয়ার্কশপ আয়োজন করার ব্যাপারটা, এবং আপনারা একটি শর্ট কোর্সও আয়োজন করেছেন। এটা অ্যাকচুয়ালি খুব ভালো একটা ইনিশিয়েটিভ ছিল। সো আপনাদেরকেই মেইনলি আমি ধন্যবাদ দিব যে এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য, এবং সেই সাথে অনেক বেশি থ্যাঙ্কস অটোডেস্ককে এবং রমেশ শঙ্কর এবং নেলসিকে, যে আমাদের এই ওয়ার্কশপে তারা অ্যাটেন্ড করেছেন এবং তারা কিছু বক্তব্য রেখেছেন। সো থ্যাংক ইউ, এবং সবাইকেই অনেক অনেক ধন্যবাদ কোঅপারেট করার জন্য আমাদের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। আচ্ছা, আপনারা যারা পার্টিসিপেন্টস আছেন তাদেরকেও ধন্যবাদ। আশা করি আপনারা সকলেই ফিডব্যাক ফর্ম পূরণ করেছেন। আমরা মেইলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব পরবর্তী প্রসিডিউরের কথা, আপনাদের সার্টিফিকেট পাওয়ার জন্য। এবং আপনাদের সাথে খুব শীঘ্রই ইনশাল্লাহ আবার কোনো ইভেন্ট নিয়ে IEEE ইউনিভার্সিটি অফ রাজশাহী স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।